গত ক্লাসে আমরা ম্যাকবেথের যে রাইটার, যে ড্রামাটিস্ট, কে যেন ছিল, কে লিখেছেন যেন এটা, উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ার। ইনার সম্পর্কে খুব বিস্তারিতভাবে আমরা জেনেছি, তার জীবনী সম্পর্কে জেনেছি, এবং তিনি যে নাটকগুলো রচনা করেছেন বা ড্রামাগুলো তিনি রচনা করেছেন, এইগুলো তার জীবনের কোন ধাপে, কোন স্টেজে গিয়ে কত ভালোভাবে তিনি লিখেছেন, কোন স্টেজে তিনি কমেডি লিখেছেন, কোন স্টেজে তিনি ট্র্যাজেডি লিখেছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আর সেদিকে যাব না, আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের ম্যাকবেথে। তো ম্যাকবেথ এটা চমৎকার একটা ট্র্যাজেডি। ম্যাকবেথ চমৎকার একটা ট্র্যাজেডি। ম্যাকবেথ কখন লেখা হয়, কখন প্রকাশ করা হয়, কোথায় পারফর্ম করা হয়, এই সকল গুরুত্বপূর্ণ ছোট ছোট তথ্যগুলো এইগুলো আপনাদের নোটে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, তো সেখানে ছবি সহ বিশেষ এডিশন আমাদের, সেখানে ছবি সহ নোটের মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আশা করি নোটটা সামনে থাকলে কোনো তথ্যের ঘাটতি থাকবে না। নোটের পাশাপাশি যদি ক্লাসগুলো হয়, ক্লাসগুলো কেউ করে থাকে, তাহলে শতভাগ একটা প্রস্তুতি। কেননা আমরা একটু পরে টেক্সট পড়তে যাবো, টেক্সটের লাইনগুলো পড়বো। তো টেক্সটের লাইন পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো হচ্ছে যে একটা বইয়ের মধ্যে সাজানো, তাহলে আর কি লাগে, সবকিছু। তো সবকিছু আপনারা পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের ম্যাকবেথ। আমরা ম্যাকবেথের আগে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটা কথা বলেছিলাম গত দিনে, সেটা বলেছিলাম যে উনি হচ্ছেন একজন গ্রেট বড়োয়ার। তো তিনি যদি গ্রেট বড়োয়ার হয়েই থাকেন, তাহলে আমরা যে কথাটা বলেছিলাম সেটা আবারও মিলিয়ে নেই, যে তার লেখা সকল নাটকে বা বেশিরভাগ নাটকেই অন্য কোনো নাটক বা গল্প বা অন্য কোনো বইয়ের হচ্ছে যে উৎস পাওয়া যায়, বা অন্য কোনো একটা গল্প থেকে বা কোনো একটা সাহিত্য থেকে বা কোনো একটা ইতিহাস থেকে তিনি তার গল্পটা চুজ করেন বা গল্পটা নেন, নিয়ে সেটা ধার নিয়ে বা সেখান থেকে তিনি সংগ্রহ করে নিজের মতো করে সেটাকে তিনি মডিফাই করেন। তো এখানেও এর ব্যতিক্রম ঘটে নাই, খাতা কলম রেডি, খাতা কলম রেডি করেন, লিখবেন। জি ভাইয়া। রাফায়েল হোলিনশেটস একজন ব্যক্তির নাম। তো এই রাফায়েল হোলিনশেটসের একটা বই ছিল যেটার নাম হচ্ছে ক্রনিকেল অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। ইনি একটা বই লিখেছিলেন। তো ইনার বইটার নাম হচ্ছে ক্রনিকেলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, ছোট করে লিখে দিলাম। এই বইটা থেকে এই এই যে ক্রনিকেল তিনি যে লিখেছিলেন রাফায়েল হোলিনশেট, ইনি যে ক্রনিকেল অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড এটা লিখেছিলেন, এইখান থেকে আমাদের উইলিয়াম শেক্সপিয়র তিনি তার গল্পটা চুজ করেছেন। খুব মনোযোগ দিতে হবে। তো এইখান থেকে তিনি যে গল্পটা নিলেন, এটা আসলে বাস্তব একটা ঘটনা, এটা একটা ইতিহাস থেকে আমরা জানি যে ওই সময়ে ম্যাকবেথ নামে আসলে একজন হচ্ছে যে জেনারেল ছিল, পরবর্তীতে তিনি রাজা হন। সেখানে ডানকানও ছিল, সেখানে বানকো ছিল। অর্থাৎ আমরা যে ড্রামাটা পড়তে যাচ্ছি, এইখানকার যে ঘটনা বা গল্পগুলো, এখানকার যে ক্যারেক্টারগুলো, এগুলোর বেশিরভাগই ওই সময়ে অর্থাৎ রাফায়েল হোলিনশেট এর যে বইটা ছিল ওইখানে পাওয়া যায়, এবং ইতিহাসে এই ঘটনাগুলো ছিল, মানে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে। তো এইখান থেকে ম্যাকবেথ গল্পটা নিয়েছেন। গল্পটা নিয়ে সরাসরি এই বইয়ে যে ইতিহাস ভিত্তিক গল্পটা ছিল, এই গল্পটা কি সরাসরি উইলিয়াম শেক্সপিয়র তার ম্যাকবেথে লিখেছেন? জি, ম্যাকবেথ মানুষের নাম। তো সরি, ম্যাকবেথে লেখা হয়েছে, আমি এটা বলতেছি। উইলিয়াম শেক্সপিয়র এটা কি ম্যাকবেথের মধ্যে লিখেছেন সরাসরি? এটা তিনি করেন নাই। যদি এটা করা হইতো, ধরেন আমাদের হচ্ছে দীপ্ত ভাই, এই কথা শুনেন, সবাই মিউট করে নেন। ধরেন আমাদের দীপ্ত ভাই, তো দীপ্ত ভাই কোনো একটা লেখা লিখেছেন, একটা কবিতা হতে পারে। এখন ওনার কবিতা যদি সরাসরি আমি লিখি, আমার নাম দিয়ে চালাই দেই, তাইলে এটা কি ভালো হবে বা এটা কি কেউ ভালোভাবে গ্রহণ করবে?
এটা তো নকল করা। এটা ফার্স্ট ইয়ারে আমরা রাইটিং স্কিলে শিখেছিলাম, এটাকে কি বলা হয়? প্লেজারিজম। তাহলে প্লেজারিজম হয়ে যাবে। তো উইলিয়াম শেক্সপিয়র, যিনি এত বিখ্যাত একজন নাট্যকার, তার সবগুলো নাটক বা লেখার অন্য জায়গায় সোর্স পাওয়া যায়, বাট তাকে কিন্তু কেউ এই অপবাদ দিতে পারতেছে না বা এই অপবাদ দিচ্ছে না যে অন্যের নকল করছেন। কেন দিচ্ছে না? দেখেন তিনি কত চালাক, কত বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন। তিনি তার এই যে ম্যাকবেথ নাটকটা বা প্লেটা বা ট্র্যাজেডিটা লিখেছেন, এই ট্র্যাজেডির মধ্যে তিনি বেশ কিছু মডিফিকেশন করেছেন। কিরকম মডিফিকেশন? আমরা জানি এই ম্যাকবেথ হচ্ছে যখন লেখা হয় তখন আমাদের জেমস দ্য ফার্স্ট, অর্থাৎ জেমস দ্য ফোর, তিনি এখানে এসে জেমস দ্য ফার্স্ট, কুইন এলিজাবেথ হচ্ছে তাকে উত্তরাধিকারী করে যায়, তো তিনি শাসনভার নেন। তো তিনি শাসনভার নেন, জেমস দ্য ফার্স্ট যখন ক্ষমতায় আছে এই সময়ে আমাদের উইলিয়াম শেক্সপিয়র এই ম্যাকবেথ ড্রামাটা লিখেন, ঠিক আছে? তো তিনি এই ড্রামাটা লিখেন। এখন এখানে তিনি বেশ কিছু মডিফিকেশন নিয়ে আসেন। প্রথমত ম্যাকবেথ যে ক্যারেক্টারটা, এই ম্যাকবেথ ক্যারেক্টারটা যে ইতিহাস ভিত্তিক আমাদের যে গল্প, অর্থাৎ তিনি যেই জায়গা থেকে গল্পটা নেন বা ইতিহাস যেটা বলে, সেইখানে ম্যাকবেথ ছিল আসলে খুবই নিষ্ঠুর, খুবই রুথলেস টাইপের একজন মানুষ, হচ্ছে যে খুবই ভয়ঙ্কর খারাপ প্রকৃতির একজন মানুষ ছিল। এবং তিনি হচ্ছে যে এভাবে করে রাজ্য ক্ষমতা দখল করে নেয়, রাজাকে হত্যা করে রাজ্য ক্ষমতা দখল করে নেয়, এবং তিনি কিন্তু তার জীবনে এই রাজ ক্ষমতা শাসন চালাইতে থাকে, মানে তিনি রুল করেন, ঠিক আছে? তিনি রুল করেন। তো এই যে ম্যাকবেথ, এই ম্যাকবেথকে আমাদের উইলিয়াম শেক্সপিয়র তার যে ট্র্যাজেডি এখানে মডিফিকেশন করেছেন। এখানে ম্যাকবেথ ক্যারেক্টারটাকে ভিন্নভাবে প্রেজেন্ট করছেন। ম্যাকবেথকে শুরুতে আমরা দেখব খুবই সৎ, সাহসী একজন জেনারেল হিসেবে, একজন যোদ্ধা হিসেবে। তাহলে শুরুতে তাকে আমরা ভালোভাবে দেখব এবং ধীরে ধীরে তার ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে, এবং এই গল্পটা আমাদের জীবনের সাথে খুব বেশি জড়িত, আমরা এটা রিলেট করতে পারবো, একটু পরে সেদিকে যাচ্ছি। তো ম্যাকবেথকে তিনি এখানে মডিফাই করছেন। ইতিহাস ভিত্তিক যে ম্যাকবেথ ছিল, যে ক্যারেক্টার ছিল আগে, এখানে ম্যাকবেথ বাস্তবে যেরকম ছিল, আমাদের উইলিয়াম শেক্সপিয়র তার নাটকে তিনি ম্যাকবেথকে নিজের মতো করে প্রেজেন্ট করেছেন। আচ্ছা, দ্বিতীয় ক্যারেক্টার যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের বানকো। বানকো হচ্ছে স্টুয়ার্ট বংশের একজন মানুষ ছিলেন, স্টুয়ার্ট। তো আমাদের জেমস, ইনিও কিন্তু স্টুয়ার্ট বংশেরই একজন মানুষ। তো আমাদের কিং জেমস দ্য ফার্স্ট, ইনি মনে করতেন যে এই যে বানকো ক্যারেক্টারটা, এই বানকো হচ্ছে তাদের পূর্বপুরুষ বা আদি পুরুষ বা তাদের বংশেরই কেউ, অর্থাৎ দাদার দাদা দাদার দাদা এরকম, মানে তাদের বংশেরই কেউ, অর্থাৎ রাজার বংশের একজন লোক এই বানকো। তো বানকোকে যদি খারাপভাবে নাটকে প্রেজেন্ট করা হয় তাহলে রাজা খেপে যাবে না? এখন রাজার ক্ষমতা হয়, ধরেন বাংলাদেশের কথা যদি বলি বা কোনো একটা ইন্ডিয়ার কথা যদি বলি, সরাসরি সরকারের বিরুদ্ধে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে, সেটা সত্যিই হোক, সবসময় সত্যিও গ্রহণ করা হয় না, তো বিষয়গুলোকে ভিন্নভাবে দেখা হয়, ঠিক আছে? এটা পৃথিবীর যে কোনো দেশে এগুলোকে হচ্ছে যেভাবে করে দেখা হয়। তো রাজার বংশ নিয়ে যদি খারাপ কথা বলা হয়, রাজা এটা সহ্য করবে না, এবং উইলিয়াম শেক্সপিয়র এটা খুব ভালোভাবেই বোঝে। কেন বুঝবে না? তিনি এত বিখ্যাত একজন মানুষ, মানুষের মন নিয়ে যিনি কারবার, মন বুঝেন, আচরণ বুঝেন, কে কখন কি ভাবতেছে, কি করতেছে, এগুলো যিনি বুঝেন, সাইকোলজি নিয়ে যার কাজ কারবার, নাটকে যিনি হচ্ছে এই বিষয়গুলো ফুটিয়ে তুলছেন, তো এটা খুব স্বাভাবিকভাবেই তিনি বুঝেন। তো এই জন্য তিনি বাঙ্কো ক্যারেক্টারটাকে এখানে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলছেন। বাঙ্কো যে আমাদের ইতিহাস নির্ভর যেটা গল্প, সেখান থেকে জানি এই বাঙ্কো ক্যারেক্টারটা সেটা ছিল ম্যাকবেথের সহযোগী, অর্থাৎ ম্যাকবেথ যে রাজাকে খুন করে বা হত্যা করে, এই হত্যা করতে বাঙ্কো তাকে সহায়তা করেছিল। কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়র তিনি তার ম্যাকবেথ নাটকটার মধ্যে করলেন কি, তিনি বাঙ্কো ক্যারেক্টারটাকে সম্পূর্ণ মডিফাই করে এই বাঙ্কো ক্যারেক্টারটাকে খুব ভালো, সহজ সরল, সুন্দর, একদম এক কথায় ভালো মানুষ বলতে আমরা যাকে বুঝি এরকম একজন মানুষ হিসেবে তিনি আমাদের সামনে প্রেজেন্ট করলেন। দেখেন অলরেডি দুইটা মডিফিকেশন পাইলাম। তৃতীয়ত, এইখানে আমাদের উইলিয়াম শেক্সপিয়র তিনি করেন কি, তিনি আমাদের হচ্ছে যে জাদুবিদ্যা, সুপার ন্যাচারাল এলিমেন্ট, এই টাইপের বিষয়গুলোকে তার নাটকের মধ্যে হচ্ছে যে জায়গা দেন বা এগুলো তিনি অ্যাড করেন। আমরা জানি যে সুপার ন্যাচারাল এলিমেন্ট বিষয়টা কি। সুপার ন্যাচারাল তো সবার জানার কথা, নাকি কোনো সমস্যা আছে?
এক কথায় এমন জিনিস যেগুলো প্রকৃতিতে আমরা স্বাভাবিকভাবে পাই না, যেগুলো লজিক বা সায়েন্স দ্বারা আমরা প্রমাণও করতে পারি না। এক কথায় জাদুকর বিষয়গুলো, জাদু বা অতি ভৌতিক বা ভৌতিক এই টাইপের ব্যাপারগুলো, তো এগুলোকে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্ট বলি। তো এই সুপার ন্যাচারাল এলিমেন্ট তিনি এখানে অ্যাড করেন। এখন প্রশ্ন হলো কেন তিনি এটা যুক্ত করলেন। আমরা ইতিহাস থেকে জানি যে আমাদের জেমস তিনি এরকম জাদুবিদ্যা, জাদু জাদুকরী বিষয়গুলো এইগুলো তাকে খুবই টানতো। তো জেমস নিজেও বই রচনা করেছেন এবং তার বইয়ে তিনি এরকম জাদুকর বিষয় এবং থ্রি উইচেস বা তিনজন ডাইনি এদের কথা উল্লেখ করেছেন বেশ কয়েকবার। তো আমাদের জেমস তিনি এই থ্রি উইচেস বা ডাইনি এদেরকে পছন্দ করেন বা এই জাদুকরী বিষয়গুলো তার খুব ভালো লাগে। তো উইলিয়াম শেক্সপিয়র করলেন কি, রাজা যেটা পছন্দ করে সেই বিষয়টা তার নাটকের মধ্যে তিনি দিয়ে দিলেন বা এটা তিনি অ্যাড করলেন। তাহলে একটু আমরা এক নজরে দেখি পুরো বিষয়টা কি হলো। যে ইতিহাস নির্ভর যে গল্পটা ছিল, এই গল্পটাকে পুরো দাগে মেইন ক্যারেক্টার থেকে শুরু করে মূল যে প্লটটা, মূল যে গল্পটা, এটাকে তিনি মডিফাই করলেন। এবং এই মডিফিকেশনটা বেশিরভাগই হচ্ছে আমাদের রাজার অনুকূলে, অর্থাৎ রাজা যাতে পছন্দ করে, রাজার পছন্দনীয় বিষয়গুলো তিনি এখানে অ্যাড করলেন, অ্যাডজাস্ট করলেন, অ্যাডাপ্ট করলেন, করে খুব সুন্দরভাবে আমাদের সামনে একটা ট্রাজেডি উপহার দিলেন। এটা ইতিহাস নির্ভর আমাদের যে গল্পটা, অর্থাৎ রাফায়েল হলিনশেড এর যে ক্রনিকেল অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড এন্ড আয়ারল্যান্ডে এখানে যে ইতিহাস নির্ভর গল্পটা, ওইটা ছিল শুধুমাত্র একটা ইতিহাস বা গল্প। এখানে আমাদের কিং ডানকান যে ছিল, এই কিং ডানকান হচ্ছে যেরকম মানুষ ছিল আমাদের এই মেন ম্যাকবেথ আমরা যেটা পড়তে আছি, এখানেও এটার মডিফিকেশন ঘটানো হয়েছে। এবং উইলিয়াম শেক্সপিয়র তিনি করেছেন কি, এটার ইতিহাস নির্ভর কোনো শুধুমাত্র একটা নিছক গল্প করে আমাদের সামনে প্রেজেন্ট করেন নাই, তিনি করছেন কি এটা হচ্ছে একটা চমৎকার ট্রাজেডি হিসেবে প্রেজেন্ট করছেন। একটা মানুষের জীবন কখন ভালো থেকে খারাপ দিকে চলে যেতে পারে এবং কি কি সিরিয়াস মোমেন্টগুলো একটা জীবনে চলে আসতে পারে, এই বিষয়গুলো তিনি খুব চমৎকারভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছেন। তাহলে আমাদের ম্যাকবেথ, এই ম্যাকবেথের সোর্স কি এটা বুঝলাম। এতক্ষণ যাবত কি বললাম বলেন দেখি ভাই। বুঝলাম ভাইয়া, কিন্তু ওই যে সবগুলো ক্যারেক্টার নেওয়া হয়েছিল কিন্তু বিপরীতভাবে নেওয়া হয়েছিল। না, সব বিপরীত ভাবে না, কিছু কিছু মডিফিকেশন করেছেন তিনি, নতুন নতুন অনেক ক্যারেক্টার যোগ করেছেন। মানে তাকে আমরা বলতেছি কি গ্রেট বড়োয়ার। তিনি কোনো একটা জায়গা থেকে শুধু একটু একটু গল্প বা একটা আইডিয়া পাইলেই হইলো, ওই আইডিয়ার উপর তিনি নিজের মতো করে হচ্ছে যে ইয়ে করেন সবকিছু। ধরেন যে পুরাতন একটা গান দেখেন যে বর্তমান সময়ে নতুন করে রিমেক করা হচ্ছে, তো ওই গানটাই আছে বাট এখন শুনতে আপনাদের কাছে ভালো লাগতেছে এবং সেটা নতুন আঙ্গিকে, নতুন ভাবে, নতুন সুরে সাজানো হচ্ছে। তো বিষয়টা অনেকটা এরকম যে অনেক মডিফিকেশন আমাদের উইলিয়াম শেক্সপিয়র তাই করেছেন, এখানে অনেক পরিবর্তন ঘটিয়েছেন এবং হচ্ছে যে আমাদের সামনে এটাকে হচ্ছে প্রেজেন্ট করছেন, এবং এই জন্য তাকে বলতেছি আমরা গ্রেট বড়োয়ার। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। ওকে, তো চলেন আমরা এখন ক্যারেক্টারে চলে যাই। খুব মনোযোগ দিব, ক্যারেক্টার না বুঝলে নাটক বুঝবো না, ক্যারেক্টার না বুঝলে নাটক বুঝবো না। যারা লাইভে আছেন তাদের বলবো যে আপনারা যদি আসলেই হচ্ছে যে নাটকটা ভালোভাবে বুঝতে চান, একটু ধৈর্য লাগবে। পড়াশোনা মানে হচ্ছে মনোযোগ, ধৈর্য। হ্যাঁ, তো ধৈর্য নিয়ে থাকতে হবে, শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনি কিছু না কিছু শিখবেন। শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা টেক্সট যেহেতু পড়বো, একটু পরে লাইন বাই লাইন যাব, তো এক্ষেত্রে আপনি লিটারেচারের ফিলিংটা পাবেন, টেক্সটটা কি এটা বুঝতে পারবেন। তবে আমাদের ক্লাসগুলো একটু সময় সাপেক্ষ হয়, আমরা কখনো বলি না যে পরীক্ষার আগে একদিন পড়েন, 2 দিন পড়েন বা কয়েক ঘন্টা পড়েন পাশ করে যাবেন, বা এরকম কোনো কোর্সও কিন্তু আমরা দেই না। বাস্তবিকে এটা সম্ভব না, প্র্যাকটিক্যালি এটা পসিবল না। কেননা যদি তাই হইতো তাহলে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বলতো যে পরীক্ষার আগে 2 দিন পড়েন, 8টা কোর্স, 8 × 16 দিন, বা আর একটু বাড়ায় নেন, 1 মাস সময় নেন, নিয়ে আপনারা পরীক্ষা দেন, আপনার 3rd ইয়ার শেষ, 4th ইয়ার শেষ, এভাবেই তো হইতো। বাট এটা তো হয় নাই, হয়েছে কি পুরো 1 বছরের সময় দিয়ে দিছে, কখনো কখনো বেশি সময় লাগে। কেন লাগতেছে আসলে? ওভাবে সম্ভব না। হয়তো পাস করে যাওয়া যায় বাট কিছু জানা হয় না, কিছু বোঝা হয় না। তো আমরা সেদিকে যেতে চাই না, আমরা আসলে ভালোভাবে শিখে, ভালোভাবে বুঝে সামনে এগোতে চাই। তো চলেন, আমাদের এখানে প্রথম যে ক্যারেক্টারটা পাবো সেই ক্যারেক্টারটা হচ্ছে, মনোযোগ দিতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা ক্যাসেল বা প্রাসাদ বা প্যালেস। এটা হচ্ছে একটা প্যালেস, প্রাসাদ। কার প্রাসাদ?
এটা হচ্ছে কিং ডানকানের প্রাসাদ। কিং ডানকান এর প্রাসাদ কোথায়? ফোরেসে। কোথায়? ফোরেস। নোট করবেন ভাই, নোট না করলে হবে না। ফরেসে। তো এই যে কিং ডানকান, কিং ডানকান কিরকম ব্যক্তি? কিং ডানকান খুবই ভালো একজন রাজা, খুবই ভালো একজন রাজা, সহজ সরল একজন ভালো রাজা এবং বয়স্ক ব্যক্তি, ঠিক আছে, ইয়াং ব্যক্তি না, বয়স্ক ব্যক্তি। তো এই যে কিং ডানকান, এই কিং ডানকানের দুইজন সন্তান ছিল। তার বড় ছেলের নাম হচ্ছে ম্যালকম, বড় ছেলের নাম হচ্ছে ম্যালকম, এবং ছোট ছেলে যার নাম হচ্ছে ডোনাল্ড বেন। নোট করবেন, বড় ছেলে কিং ডানকানের, আমরা বলছি দুইটা ছেলে ছিল। এই কিং ডানকানের বড় ছেলের নাম হচ্ছে ম্যালকম, ছোট ছেলের নাম হচ্ছে ডোনাল্ড বেন, ঠিক আছে। এবং কিং ডানকানের জেনারেল, তিনি যেহেতু একজন রাজা, তার সেনাপতি, তার সৈন্য সামন্ত থেকে শুরু করে এটা রাজপ্রাসাদে অনেকজন থাকে, তো এখানে থাকবে স্বাভাবিকভাবে। তো তার জেনারেল ছিল এখানে ম্যাকবেথ, তার জেনারেল ম্যাকবেথ এবং বাঙ্কো, তার দুজন বিশ্বস্ত জেনারেল। তার মধ্যে ম্যাকবেথ হচ্ছে বেশি বিশ্বস্ত, তাকে সে খুব ভালোবাসে, বিশ্বাস করে। তো এই ডানকানের জেনারেল হচ্ছে ম্যাকবেথ এবং বাঙ্কো। এই বাঙ্কো আর ম্যাকবেথ এরা আবার দুজন খুব ভালো বন্ধু, এরা দুজন খুব ভালো বন্ধু। তো আমরা ক্যারেক্টারের বলতে গিয়ে সর্বপ্রথম জানলাম কিং ডানকান, আমরা একটু পরে এদের বিস্তারিতভাবে জানবো, এদের ক্যারেক্টারগুলো নাটকটা পড়তে পড়তে বুঝবো। তো কিং ডানকানের দুজন ছেলে, একজন হচ্ছে ম্যালকম, একজন হচ্ছে ডোনাল্ড বেন। একটু সাইড নোট নিয়ে রাখেন, পরে একটু পরে কাজে লাগবে। সেটা হলো এই ম্যালকম ইনাকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড, প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড ঘোষণা করা হয়। সাইড নোট দিয়ে রাখেন, পরে আমরা বুঝতেছি বিষয়টা, জাস্ট তথ্যটা হচ্ছে লেখা থাকুক, নোট করা থাকুক। এবং হচ্ছে যে আমাদের এই যে ম্যালকম বা বড় ছেলে, তাকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। এবং এই ম্যালকম পালায় যায় যখন তার বাবা অর্থাৎ কিং ডানকানকে হত্যা করা হয়, তখন ম্যালকম পালায় যায়। প্রশ্ন আসতে পারে, ব্রিফ কোশ্চেন আছে, কোথায় পালায় যায়? আমাদের ম্যালকম পালায় যায় ইংল্যান্ডে, এবং ডোনাল্ড বেন ইনি পালায় যায় আয়ারল্যান্ডে। নোট করে নেন। আচ্ছা, তো আমরা জেনারেলের নাম জানলাম দুজন, ম্যাকবেথ এবং বাঙ্কো। এই বাঙ্কোর একজন ছেলে ছিল যার নাম হচ্ছে ফ্লুয়েন্স, বাঙ্কোর একজন ছেলে ছিল যার নাম হচ্ছে ফ্লুয়েন্স, FLEANCE। তাহলে ম্যাকবেথের বন্ধু বাঙ্কো, যিনি একজন জেনারেল, তার একজন ছেলে ছিল, তার ছেলের নাম হচ্ছে ফ্লুয়েন্স। কথা বুঝতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, একদম একদম ভাইয়া ক্লাস কি 13 মিনিট পর এন্ডিং হয়ে যাবে, নতুন করে লিংক দিবেন? যে আমাদের 13 মিনিট হোক, আমরা লিংক দিব, লিংক দিব। ঠিক আছে ভাইয়া। ওকে, একদম আমরা পড়তে বসছি এরকম একটা মনোভাব নিয়ে নেন যে আমরা নোট করে করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বো, কেননা এই একটা ড্রামা যেটা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে, এবং একই সাথে এই একটা ড্রামা যেখান থেকে আপনি পরীক্ষায় প্রশ্ন পাবেনই। এবং দুইটা প্রশ্ন সাধারণত এখান থেকে থাকে, আর দুইটা ব্রড, দুইটা শর্ট, ব্রিফ দেখা গেছে দুই তিনটা, তো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আলোচনা এমনভাবে করা হবে যাতে করে সবকিছু কভার হয়ে যায়। তো মনোযোগটা সেই লেভেলের দেন, এবং লিখে লিখে একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে। শুনে নিলাম, পরে লিখবো, পরে আবার ক্লাসটা দেখবো, এটা হয় না আসলে। তো ম্যাকবেথের বন্ধু বাঙ্কো, তার ছেলের নাম হচ্ছে ফ্লুয়েন্স। হ্যাঁ সাবিয়া আপু কিছু বলতেছেন? বলছিলাম যে ম্যাকবেথ আর হলো বাঙ্কো, জেনারেল ছিল ম্যাকবেথ, আর বাঙ্কোটা যেন কে ছিল? বাঙ্কো তার তাই না? সহকারী না, তিনিও একজন জেনারেল এবং তার বন্ধু। বাঙ্কো আর ম্যাকবেথ এরা দুজন বন্ধু, এবং বাঙ্কো একজন জেনারেল। আর কার ছেলে ফ্ল্যান্স? বাঙ্কোর ছেলে ফ্লুয়েন্স। ফ্লুয়েন্স, জি। বানানটা দেখা যাচ্ছে না। FLEANCE। ভাইয়া বোর্ডটা কি আজকে একটু ঝাপসা লাগে নাকি আমার নেট প্রবলেম? বোর্ড তো ক্লিয়ার আছে, আমারও ঝাপসা লাগে। বোর্ড একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হাসান শিকদার ভাই, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? ভাই বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, নেট যাদের প্রবলেম তাদের হ্যাঁ আমি ক্লিয়ার দেখতেছি, হ্যাঁ আপনাদের সমস্যা। আচ্ছা আমরা একটু ফাস্ট যাই, একটু আমাকে আমার হচ্ছে যে আমি সময় দেবো আপনাদের কষ্ট করার জন্য, তখন কথাগুলো বলেন, মাঝখানে কথা বলতে থাকলে অসুবিধা হয়। আচ্ছা
আসেন, তো এই ম্যাকবেথের ওয়াইফের নাম ছিল লেডি ম্যাকবেথ। ম্যাকবেথের একজন বউ ছিল, একটা মানুষের একজনই বউ থাকে, তো লেডি ম্যাকবেথ, ঠিক আছে। তো এরপরে যদি আমরা বলি, আমরা শেষের দিকে গিয়ে, নাটকের শেষের দিকে গিয়ে দেখব যে ম্যাকবেথের একজন বিশ্বস্ত যোদ্ধা, ম্যাকবেথ যখন রাজা হয়ে যায় তখন তার একজন বিশ্বস্ত যোদ্ধা হচ্ছে শেটন, SEYTON, এনাকে আমরা দেখতে পাবো। নোট করে রাখেন, পরে কাজে লাগবে। ভাইয়া ডানকানের প্যালেসের নাম যেন কি বলছেন? FORRES। ওকে, এদিকে আসেন। তো আমাদের ম্যাকবেথের সাথে যে চরিত্রগুলো সরাসরি জড়িত বা সম্পর্ক, তাদের সম্পর্কে আমরা জানলাম। এবং হচ্ছে যে তারপরে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে 3 উইচেস। গ্রিক মাইথোলজিতে বা আগে যে মিথ বিশ্বাস করা হতো, সেখানে এই 3জন উইচকে বেসিক্যালি ডাইনি, উইচ মানে ডাইনি, জাদুকর বা উইচের হচ্ছে যে ফেমিনিন জেন্ডার যদি আমরা করি তাহলে উইচেস হয়। তো আগে যেটা বিশ্বাস করা হতো, এদেরকে ভালোভাবে কনসিডার করা হতো। তো এখানে 3জন ডাইনির কথা বলছি। যিনি প্রথমজন, ইনি কি করেন, ইনি ভাগ্য বলেন, দ্বিতীয়জন ভাগ্য পরিমাপ করেন, এবং তৃতীয়জন কি করেন, ভাগ্যটাকে বাস্তবায়ন করেন, ঠিক আছে। তাইলে আমরা 3জন উইচ সম্পর্কে জানতেছি। এদের বিশ্বাস করা হতো বা এদের বলা হয় এরকম যে এই 3জনের মধ্যে একজন ভাগ্য বলেন, একজন ভাগ্যটা পরিমাপ করেন, আর একজন সেটাকে বাস্তবায়ন করেন, এটা বিশ্বাস করা হতো। তো এই 3 উইচেস বা 3জন ডাইনিকে আমরা এই ম্যাকবেথের মধ্যে পাবো। তো এই 3জন উইচেস, যেহেতু উইচেস বলতেছি, তাহলে সহজভাবে আপনারা বুঝতেছেন নিশ্চয়ই যে এরা আসলে নারী ছিল, এরা পুরুষ ছিল না, এরা নারী ছিল। এবং এরা নারী হলেও এরা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, এবং এদের মুখের মধ্যে দাড়ি ছিল, লম্বা লম্বা দাড়ি ছিল, ঠিক আছে। এদের মুখে লম্বা লম্বা দাড়ি ছিল, কঙ্কালসার চেহারা, খুবই পাতলা, এবং মুখে দাড়ি, দেখতে একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তো এই 3জন উইচেসকে আমরা এখানে দেখব। এবং এই 3জনকে উইচ বলার কারণ বা ডাইনি বলার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই 3জন উইচ আমাদের ম্যাকবেথের পুরো জীবনটাকে হচ্ছে যে প্রভাবিত করেছিল। তার ট্র্যাজেডির জন্য এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিভাবে আছে আমরা দেখতেছি। এবং সেই সাথে আরো আপনাদের জানিয়ে রাখি, আমাদের এখানে যে লেডি ম্যাকবেথ, অনেক ক্রিটিক এই লেডি ম্যাকবেথকে এখানে 4th উইচ বা চতুর্থ ডাইনি হিসেবে কনসিডার করেন। লেডি ম্যাকবেথ এমন একজন চরিত্র বা এমন একজন মহিলা যে উচ্চাবিলাসী, লোভী প্রকৃতির, এবং একজন মহিলা মানুষ, একজন স্ত্রী, একজন স্বামীর জীবনে বা একজন পুরুষের জীবনে একটা মেয়ে মানুষ কিভাবে উলট পালট করে দিতে পারে, ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, এই শিক্ষাটাই আমরা এখানে কিন্তু পাবো। যে একজন মেয়ে মানুষ কিভাবে প্রভাব খাটায় একজন ছেলে মানুষের উপরে, এটা আমরা পাবো। তো আমাদের ডে টু ডে লাইফের সাথে খুব ভালোভাবে কানেক্টেড। আপনারা এমনিতে অনেক জায়গায় অনেক রকম ক্লাস পাবেন, ভালো, সবাই ভালো ক্লাস নেয়। তবে আমরা যেভাবে করে পড়তে যাচ্ছি, যত ডিটেলে জানতে যাচ্ছি, এবং লাইনগুলোতে যেভাবে করে আমরা যাব, এভাবে করে কথা আপনারা পাবেন না। এবং দেখবেন যে কিভাবে করে একজন মানুষ একজনের জীবনে কিভাবে প্রভাব খাটাচ্ছে, এবং মহিলা মানুষের এই পাওয়ারটা কত বেশি, কিভাবে বেশি, আমরা সেদিকে যাব জাস্ট কিছুক্ষণ পরেই। তো আসেন, এরপরে কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, সেটা হলো আমাদের ম্যাকডাফ। খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ম্যাকডাফ। ম্যাকডাফকে, ইনি হচ্ছেন একজন নোবেলম্যান, কথাকার স্কটল্যান্ডের। বলেন ভাইয়া, দ্বিতীয় ডাইনি ভাগ্য কি করেন? পরিমাপ করেন, তৃতীয়টা বাস্তবায়ন করেন। ওকে, মনোযোগ দিই। তো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ম্যাকডাফ। এই ম্যাকডাফের যদিও পুরো নাটকটা জুড়ে খুব বেশি ভূমিকা পাবো না, বাট শেষে গিয়ে ইনার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পাবো, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। তো ম্যাকডাফ আপাতত এমনিতে মনে রাখেন। এরপর হচ্ছে রোজ, দেখতে অনেকটা রোজি রোজি। তো ইনারে দেখলে মনে হইতে পারে মেয়ে মানুষ, বাট আসলে কিন্তু তিনি একজন নোবেলম্যান। তারপর হচ্ছে ল্যানক্স, ম্যান্টেথ, অ্যাঙ্গুস এবং ক্যাথনেস। এই ক্যারেক্টারগুলো লেস ইম্পর্টেন্ট, অতটা গুরুত্বপূর্ণ না। তবে আমরা নাটকটাতে বেশিরভাগ সময় ম্যাকডাফ, রোজ
অ্যান্ড অ্যাঙ্গুস এই ক্যারেক্টারগুলোকে বারবার দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো। এখান পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো কিনা আমরা একটু জানাবো, গ্রিল সিগন্যাল দিলে আমরা সামনের দিকে আগাবো। ম্যাকডাফকে বলছিল যে এটা ম্যাকডাফ হচ্ছে একজন নোবেলম্যান, একজন ভালো মানুষ যিনি রাজ্যের সাথে মোটামুটিভাবে প্রায় কানেক্টেড, এবং ইনি হচ্ছে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন নাই, অর্থাৎ প্রাকৃতিকভাবে মানুষের যেভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এভাবে করে তিনি ভূমিষ্ঠ হন নাই। তিনি সিজারিয়ান একজন বেবি, অর্থাৎ সেই সময়ে সিজার করে, এখন তো আমাদের প্রতিনিয়ত আমরা দেখি যে সিজার ছাড়া বেবি হয় না, বাট ওই সময়ে এটা কিন্তু রেয়ার একটা ঘটনা। ঠিক আছে, তো এরকম সিজারিয়ান একজন বেবি ছিলেন আমাদের এই ম্যাকডাফ। আমাদের যতটুকু জেনে রাখেন, বাকিটা আমরা গল্প পড়তে পড়তে জেনে যাব। তো এ পর্যন্ত যতটুকু আলোচনা হলো, হ্যাঁ বলুন বলুন। এটা কি স্কটল্যান্ড? হ্যাঁ, স্কটল্যান্ড। এই যে স্কটল্যান্ডের রাজা আমাদের কিং ডানকান, এই স্কটল্যান্ডেরই এগুলো হচ্ছে এই ক্যারেক্টারগুলো, ওদের রাজপ্রাসাদে আমরা এই ক্যারেক্টারগুলো পাবো। এই একটু জানাবেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, যারা লাইভে আছেন জানান। হ্যাঁ, কি ভাইয়া ক্লিয়ারেন্স স্ট্যান্ডটা কি হচ্ছে ভাইয়া? ভাই আপনি এখন এই জায়গায় পড়ে আছেন। ইনি হচ্ছে আমাদের ম্যাকবেথ যখন রাজা হয় তখন এর বিশ্বস্ত আর্মি বা যোদ্ধা হিসেবে কাজ করে। জি ভাইয়া। আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমরা সামনে আগাবো, নাটকে চলে যাব। টার্ম क्या खूप 4 मिनिट असते क्लासचे। আচ্ছা, সরাসরি লাইভে চলে আসলে কি আপনাদের অসুবিধা হবে নাকি মিটের লিংক দিব? ভাই ভাইয়া মিটে লিংক ব্যাংককে দুইজনে ভালো বন্ধু ছিল তারা। জি ছিল, ভালো বন্ধু ছিল। তাহলে আমি হচ্ছে যে মিটটা কেটে দিয়ে আবার লিংক দিয়ে দিচ্ছি, আমরা মূল গল্পে যাব, তো মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাচ্ছি না। লেডি ম্যাকবেথ কি ম্যাকবেথে চতুর্থ ডাইনি হিসেবে স্বীকৃতি দিচ্ছেন? না না, চতুর্থ ডাইনি আমার মনে হয় লেডি ম্যাকবেথকে বলা হয়েছে। লেডি ম্যাকবেথ এই তো বুঝছি, কিন্তু কে বলছে এটা? ক্রিটিকরা, যারা সমালোচক, যারা এই বিভিন্ন সাহিত্য নিয়ে কাজ কারবার করে, ওরা এই গল্পটা পড়ে এবং আমাদের এই লেডি ম্যাকবেথের কাণ্ড কারবার দেখে তাকে একজন ডাইনি হিসেবে কনসিডার করেছেন বা বিবেচনা করেছেন। তিনি কোনো অংশে ডাইনির থেকে কম না, এবং যেহেতু অলরেডি এখানে 3জন ডাইনি আছে, তো সেক্ষেত্রে ক্রিটিকরা বলে থাকেন যে আমাদের লেডি ম্যাকবেথ হচ্ছে এখানে ফোর্থ উইচেস বা চতুর্থ ডাইনি। ঠিক আছে, ক্রিটিকদের কথা বললাম। দ্যাট মিনস হচ্ছে যে বিভিন্ন বই ঘাটে বিভিন্ন রকম ইনফরমেশন থাকে, আসলে সেই ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম এক্সট্রা করে। তো এখন একটু মনোযোগ দিবেন, এর মধ্যে আর প্রশ্ন করেন না, আমি আপনাদের সুযোগ দেব। আমরা টেক্সটে যাচ্ছি, সেরকম প্রিপারেশন নেন, খুবই গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে আমাদের আলোচনা। তো শুরুতেই আমরা দেখব ম্যাকবেথ। হ্যাঁ,
টেক্সট, খুব মনোযোগ দিন, চমৎকার একটা ড্রামা। শুরুতে আমরা দেখব তিনজন ডাইনিকে, অর্থাৎ থ্রি উইচেসকে আমরা সর্বপ্রথমে এই নাটকটার সামনে দেখতে পাবো। এই থ্রি উইচেস এরা তিনজনের সাথে গল্প করতেছে, তিনজনের সাথে গল্প করতেছে, এবং এদের কথাবার্তা দ্বারা আমরা বুঝতে পারি যে এরা আসলে অপেক্ষা করতেছে ম্যাকবেথের জন্য। এরা ম্যাকবেথকে কিছু বলতে চায়। ম্যাকবেথ যেই জায়গা দিয়ে, যে এর উশোর একটা ফাঁকা জায়গা, হচ্ছে যে খোলা একটা মাঠ, এই মাঠের একটা রাস্তা দিয়ে তিনি ফিরবেন। তিনি কোথায় গেছেন? তিনি একটা যুদ্ধে গেছেন, সেটা আমরা পরে জানবো। বাট আমরা প্রথমেই দেখতে পাই তিনজন এই ডাইনি থ্রি উইচেস এরা ম্যাকবেথের ফিরার অপেক্ষা করতেছে এবং তারা কিছু ম্যাকবেথকে বলতে চায়, এবং এই তিনজন একসাথে কথা বলতেছে, এবং কথা বলতে বলতে তারা একসাথে বা তিনজনে বলে ওঠে যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রো দ্য ফগ অ্যান্ড ফিলথি ইয়ার। অর্থাৎ তিনি এখানে খুব রহস্যময় একটা কথা বলেন। তারা এখানে বলেন যে যেটা আসলে ভালো, যেটা ভালো সেটা আসলে খারাপ, আর যেটা খারাপ সেটা আসলে ভালো। তাহলে কি বুঝলেন? মানে এই কথাটার মধ্যে একটা রহস্য লুকায় আছে। অর্থাৎ যে কথাটা ভালোভাবে বলা হচ্ছে বা যেটাকে আমরা ভালো বলতেছি সেটা আসলে ভালো না, সেটা হতে পারে খারাপ। আবার যেটাকে আমরা খারাপ বলতেছি সেটা আবার ভালো হতে পারে। অর্থাৎ যেহেতু এরা ডাইনি, যেহেতু এরা উইচেস, শুরুতেই এদের মধ্যে একটা রহস্যময়ী কথাবার্তা আমরা শুনতে পাই। এবং এই দুইটা লাইন যে বললাম তার মধ্যে প্রথম লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় এই কোটেশনটা আসতেই পারে যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এটা কোন ট্র্যাজেডির বা কোন নাটকের লাইন বা কে বলেছেন, এই টাইপের প্রশ্নটা হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুরুতে আমরা তিনজন থ্রি উইচেসকে দেখলাম, আমরা এদের ছবি দেখেও কিছুটা মনে রাখতে পারি। আপনাদের জন্য আমি ছবি রেখেছি, ডাইনির মতোই দেখাচ্ছে, তাই না? স্যার কে বলেছেন বলতে আমরা ওয়েবসাইট ব্যবহার করি। বুঝলাম না, কি বললেন? আপনি যে বলছেন চাকরি পরীক্ষা আসতে পারে, এইটা কে বলেছেন? কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, কোন গন্ধ থেকে নেওয়া, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আমরা কোন গল্প পড়তেছি? ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছিল। আর চলছিল। আর কে বলেছেন? কার কথা বলতেছি? কে বলেছেন বলেন তো? কে বলেছেন এই কথাটা ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার? তো এই তো ভাই, আমি তো বলতেছি সিরিয়াসলি। আমি মানে কথা কি খুব কঠিন হচ্ছে নাকি? আমি বুঝতেছি না, মানে সহজ সহজ বিষয়ে প্রশ্ন আসতেছে। না ভাইয়া ঠিক আছে। আমি তো একটু টেনশনে পড়ে গেলাম। মানে সহজভাবেই তো বলতেছি রে ভাই, একটু মনোযোগী হন তাহলেই হবে। না ভাই বুঝছি, এটা কি মানে শিওর ভাই এটা বলছে, এটা বলতেছি মানে। হ্যাঁ, আমি তো ভুল ইনফরমেশন আপনাদের দিব না। আমার হাতে বই, শুধু একটা বই না, আমার হাতে মেলাগুলো বই ভাই। আমি সবগুলো নোট করে করে আপনাদের সামনে আসছি। আমি এখানে ফাউল কথা বলবো না। যদি কোনো কিছু স্লিপ অফ টাং হয় সেটা ভিন্ন কথা, বা মানে যেটা আমি জানি না তেমন কোনো কিছু আমি বলবো না। আমি সহজভাবে সারেন্ডার করবো যদি কোনো কিছু না জানি, এবং আপনারা আমাকে জানেন। যদি আমি কোনো কিছু না জেনে থাকি, না জানতেই পারি, আমি সব কিছু জানবো এরকমটা না। আপনি একটা প্রশ্ন করছেন, আমার হয়তো জানা নেই, আমি সোজাসুজি সারেন্ডার করে দিই, আপনারা জানেন। আমি বলবো যে এটা আপনাদেরকে পরে জানাবো, বা এটা আমি জানি না। এখানে লজ্জার কোনো কিছু না, আমি এটা কখনো করবো না। আপনাদের ভুল ইনফরমেশন দিব না, এতটুকু শিওর থাকেন। আচ্ছা, একটু আমাকে আগাইতে দেন। তো এই থ্রি উইচেস এরা একসাথে গল্প করতেছে এবং এরা অপেক্ষা করতেছে ম্যাকবেথের জন্য। ম্যাকবেথ ফিরবে, ঠিক আছে? তো ম্যাকবেথের জন্য এরা অপেক্ষা করতেছে। এরপরে দৃশ্য 2 বা অ্যাক্ট 1 এর সিন 2, এখানে আমরা দেখব যে আমাদের কিং ডানকান, ম্যালকম, ডোনাল্ড বেন, লেনক্স এবং সেই সাথে তাদের অ্যাটেন্ডেন্ট অর্থাৎ রাজপ্রাসাদের আরও কিছু মানুষজন সবাই মিলে মিটিং করতেছে। কিসের মিটিং? এতজন একসাথে মিটিং করতেছে, তার মানে কি খুব চিন্তার একটা ব্যাপার। আমাদের কিং ডানকান তিনি খুবই টেনশনের মধ্যে আছেন, তিনি খুব চিন্তার মধ্যে আছেন, তিনি খুব চিন্তার মধ্যে আছেন। কিসের চিন্তা? তার চিন্তা হচ্ছে তার রাজ্যেরই একজন বিশ্বস্ত যোদ্ধা, একজন হচ্ছে যে বিদ্রোহ করছে তার রাজ্যে, তার রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছে। যেমন আমাদের দেশে কিছুদিন আগে একটা আপরাইজিং হলো না, অর্থাৎ হচ্ছে যে জুলাই অভ্যুত্থান আমরা যেটাকে বলতেছি, সেটাকে আমরা ভালো বলি খারাপ বলি সেটা ভিন্ন কথা, বাট এক্সাম্পল হিসেবে নেন। তো ওই সময়ে যে সিচুয়েশনগুলো ঘটতেছিল সবগুলো যিনি ক্ষমতায় ছিলেন উনার জন্য কিন্তু ভালো কিছু না, টেনশনের কারণ। অর্থাৎ দেশে যদি আন্দোলন বিদ্রোহ কোনো কিছু হয় বা রাজ্যে যদি এরকম কোনো কিছু হয়, এটা যিনি শাসক, যিনি হচ্ছে যে রাজা বা যিনি সরকার, তার জন্য কিন্তু টেনশনের একটা বিষয়। তো এই একই টেনশন হচ্ছে আমাদের কিং ডানকানের জন্য। তো কিং ডানকান তিনি খুব টেনশনের মধ্যে আছেন। কেন? যে তার রাজ্যেরই আমাদের এই ম্যাকডোনাল্ড
এই ম্যাকডোনাল্ড রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। খুব মনোযোগ দেন, এই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে পারে না বা ক্লিয়ার হইতে পারে না যে ম্যাকডোনাল্ড তিনি করেছেন কি আমাদের কিং ডানকানের বিপক্ষে বা বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। অর্থাৎ ম্যাকডোনাল্ড কিন্তু আমাদের কিং ডানকানারই একজন হচ্ছে যে ওর রাজ্যেরই একজন সহকারী, একজন জেনারেল বা একজন মানুষ, ঠিক আছে। বাট এ করছে কি, এ বিদ্রোহ ঘোষণা করছেন। বিদ্রোহ আর একা একা হয় না, লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে তিনি বিদ্রোহ করেছেন। যখন দেশের মধ্যে কোনো বিদ্রোহ ঘটে বা কোনো আন্দোলন হয়, এই সুযোগে দেশের যে অবস্থা একটু নড়বড়ে হয় বা একটু খারাপ হয় বা টেনশনের একটা ব্যাপার, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এখানে কিং অফ নরওয়ে, এই নরওয়ে তিনি করেন কি, তিনি হচ্ছে যে এদের প্রাসাদে আক্রমণ করে দেন। অর্থাৎ দেশে একটা বিদ্রোহ চলতেছে, এই বিদ্রোহের সময় এই সুযোগ নিয়ে অন্য দেশের মানুষজন বা অন্য রাজ্যের মানুষজন এদের রাজ্যে হচ্ছে হানা দেওয়ার চেষ্টা করতেছে, রাজ্যটা দখল করে নেওয়ার চেষ্টা করতেছে। তো কিং অফ নরওয়ে, এই কিং অফ নরওয়ে বা নরওয়ের যে রাজা, এই নরওয়ের রাজাকে আবার ফ্যান অফ কাউডর, অর্থাৎ আমাদের কিং ডানকানেরই আরেকটা হচ্ছে যে একটা রাজ্যের ছোটখাটো অনেকগুলো কিন্তু কি বলে যে একটা ধরেন সরকার, এই সরকারের অনেকগুলো মন্ত্রী থাকে না, এমপি থাকে না, জি ভাইয়া। তো এদের সবাইকে দ্বারা তো রাজ্যটা পরিচালনা করতে হয়। ঠিক এরকম একটা পদবি যেটা হচ্ছে কাউডর। তো থ্যান অফ কাউডর, এই কাউডরের যে থ্যান বা অধিপতি যে ছিল, ইও করছে কি, যেহেতু একটা বিদ্রোহ চলতেছে, আবার নরওয়ে রাজা এসেছে এদের রাজ্যকে অ্যাটাক করতে, তো এর কাছে মনে হয়েছে যে আমি এই পক্ষ নিয়ে নেই, তাইলে হয়তো বা আমি ভালো একটা পদ বা পদবি পাবো, এদের অবস্থা তো খারাপ হবে। তো এই থ্যান অফ কাউডর এও এদের সাথে, অর্থাৎ কিং অফ নরওয়ের সাথে, নরওয়ে রাজার সাথে হাত মিলায়। তো এটা নিয়ে খুব টেনশনে আছে আমাদের কিং ডানকান। আমরা অ্যাক্ট 1 সিন 2 অর্থাৎ নাটকের শুরুতে দেখবো আমাদের যে 3 উইচেস তাদের কিছু কথাবার্তা শুনলাম, শুনতেছি ম্যাকবেথ আসবে, এর জন্য অপেক্ষা করতেছে, এবং একটা গুরুত্বপূর্ণ লাইন আমরা শুনলাম, ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার। এরপরে আমরা দেখলাম যে আমাদের দ্বিতীয় দৃশ্যে কিং ডানকান, তার দুইজন ছেলে ম্যালকম, ডোনাল্ডবেন এবং তার যে ল্যানক্স এবং অ্যাটেন্ডেন্ট যারা, সবাইকে এনে সে মিটিং করতেছে এবং খুব টেনশনের মধ্যে আছে। কেন টেনশন? আমরা জানলাম যে তার রাজ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে এবং বিদ্রোহের সুযোগ নিয়ে নরওয়ে রাজা তাদের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করতে আসতেছে, এবং একই সাথে থ্যান অফ কাউডর তার সাথে হাত মিলাইছে, মানে সৈন্য সংখ্যা অনেক বেশি। তো একটু পরে জানা যায় আমাদের ম্যাকবেথ এবং বাঙ্কো, ম্যাকবেথ এমন সাহসী বিশ্বস্ত একজন জেনারেল বা যোদ্ধা, যে করছে কি এই হচ্ছে ম্যাকডোনাল্ডরে একদম নাস্তানাবুদ করে ফেলছে, ম্যাকডোনাল্ডকে নাস্তানাবুদ করছে এবং তার মাথায় এর হাতে, ঠিক আছে, এবং হচ্ছে যে এদেরকে হারায় সে তার রাজ্যের দিকে ফিরতেছে। অর্থাৎ যুদ্ধে জয় করছে, যুদ্ধে জয় হয়েছে, এখন তার রাজ্য অর্থাৎ তার রাজা কিং ডানকান আর কোনো টেনশনের মধ্যে নাই, ঠিক আছে। আমরা একটু পরে এই বিষয়টা জানতে পারি যে কিং ডানকান এখন আর কোনো চিন্তার মধ্যে নাই, তার যে বিদ্রোহ, তার যে অন্য দেশের আক্রমণ, এই সব কিছু থেকে তার রাজ্যকে মুক্ত করেছে আমাদের ম্যাকবেথ এবং তার বন্ধু বাঙ্কো। কথা বুঝতেছেন? জি ভাইয়া। যারা লাইভে আছেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো না? ফ্যান অফ কাউডর, এটা স্যার একটু বলবেন? এটা হলো এই যে আমাদের ডানকানের আন্ডারে আরো একটা ছোট হচ্ছে যে পদবি একটা, ঠিক আছে, যেমন ধরেন যে মন্ত্রী, এমপি, এই টাইপের পদবিগুলো থাকে না, তো এরকম হচ্ছে একটা পদবি যে কিনা তার আন্ডারে কাজ করতো। অর্থাৎ রাজা অনেক বড়, তার থেকে ছোট একটা পদ, যেটা এরকম অনেকগুলো পদ দ্বারা সে আসলে যেমন থ্যান অফ কাউডর, থ্যান অফ গ্লামিস আমরা একটু পরে পাবো, তো অনেকগুলো জায়গার থ্যান একটা পদবি। তো এই একটা জায়গা কাউডর, এর হচ্ছে আমাদের থ্যান ছিল একজন ব্যক্তি যার নামটা এখানে মেনশন করা নাই, তো এও হচ্ছে এদের সাথে হাত মিলাইছিল। আচ্ছা, তো আমাদের ম্যাকবেথ সে হচ্ছে জয়লাভ করছে, জয়লাভ করে সে আসলে ফিরে আসতেছে। তো আমাদের রাজ্যে রাজা থেকে শুরু করে সবাই খুব খুশি, এবং সবাই খুশি। তো আমাদের রাজা কিন্তু হচ্ছে আমাদের এই যে থ্যান অফ কাউডর, এই থ্যান অফ কাউডরকে সে হচ্ছে যে মৃত্যুদণ্ড দেয়, এবং এই থ্যান অফ কাউডর সে খুশি হয়ে এই পদবিটা তিনি ম্যাকবেথকে দিতে চান।
তিনি খুশি হয়ে এই পদবিটা ম্যাকবেথকে দিতে চান এবং এই খুশির খবরটা ম্যাকবেথকে দিতে যায় আমাদের রোজ। হ্যাঁ, এই যে রোজ এখানে ক্যারেক্টারটা বলেছিলাম, এই খবরটা দিতে কিন্তু চলে যায় আমাদের ম্যাকবেথের কাছে। এইদিকে হচ্ছে কি আমাদের ম্যাকবেথ এবং বাঙ্কো তারা যুদ্ধে জয়লাভ করে খুব খুশি মনে ফিরে আসতেছে। তো তারা যে রাস্তায় ফিরে আসবে সেই রাস্তায় কিন্তু বসে আছে, সেই রাস্তায় দাঁড়িয়ে আছে বা অবস্থান করতেছে এই 3 উইচেস। আমরা একটু আগে প্রথমে জেনেছি তারা অপেক্ষা করতেছে। তো সময়টা এরকম যে সন্ধ্যা হয়ে আসতেছে, এরকম একটা সময়, গুমোট একটা ওয়েদার, বৃষ্টি হবে এরকম অন্ধকারচ্ছন্ন একটা ওয়েদার এবং সেখানে বজ্রপাত হচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর আবহাওয়া। এরকম একটা আবহাওয়ায় ম্যাকবেথ এবং বাঙ্কো এরা দুইজনেই ফিরে আসতেছে। আস্তে আস্তে এরকম ফাঁকা একটা মাঠে, খোলামেলা একটা মাঠে এই 3 জন ডাইনির সাথে দেখা হয় ম্যাকবেথ এবং বাঙ্কোর। তো আমাদের হচ্ছে দৃশ্য 3, এখানে আমরা দেখব যে আমাদের এই যে 3 জন ডাইনি বা উইচেস এর মধ্যে প্রথম জন তিনি ম্যাকবেথকে সম্বোধন করে বলেন, অল হেল ম্যাকবেথ, হেল টু দি থ্যান অফ গ্ল্যামিস। দাদা একটু আসতে বলে। এটা বললো কে? প্রথম উইচেস, প্রথম ডাইনি, তিনি ম্যাকবেথকে সম্বোধন করলেন অল হেল ম্যাকবেথ, হেল টু দি, অর্থাৎ এর অর্থ হচ্ছে গ্রিটিং বা শুভেচ্ছা ম্যাকবেথ, আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং তারপরে তার নাম বললো থ্যান অফ গ্ল্যামিস। খুব মনোযোগ দিতে হবে, প্রশ্নে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেখানে এখান থেকে প্রশ্ন আসে যে তাকে প্রথম ডাইনি কি বলে সম্বোধন করেছিল, থ্যান অফ গ্ল্যামিস। জেনে রাখা ভালো, এটা হচ্ছে আমাদের ম্যাকবেথের বর্তমান পদবী, অর্থাৎ তিনি গ্ল্যামিসের একজন থ্যান হিসেবে তিনি আছেন, তার পদবী হলো এটা, গ্ল্যামিসের থ্যান। দ্বিতীয় যিনি ডাইনি তিনি তাকে সম্বোধন করেন থ্যান অফ কাউডোর। আমরা কাউডোর সম্পর্কে একটু আগে জেনেছি যে সেখানকার যে থ্যান ছিল কাউডোরের, সে হচ্ছে যে নরওয়ে রাজার সাথে হাত মিলায় এবং এই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার পরিবর্তে কিন্তু আমাদের ম্যাকবেথকে এই পদবিটা দেওয়ার জন্য ওই দিক থেকে ওই যে রোজ তিনি আসতেছেন, মেসেঞ্জার এরা আসতেছে, ঠিক আছে। তো দ্বিতীয় ডাইনি, প্রথম ডাইনি বলল থ্যান অফ গ্ল্যামিস, দ্বিতীয় ডাইনি বলল থ্যান অফ কাউডোর এবং তৃতীয় ডাইনি যে সে বলে অল হেল ম্যাকবেথ, দ্যাট শেল বি কিং হেয়ার আফটার, হচ্ছে অভিনন্দন ম্যাকবেথ, তুমি হচ্ছে ভবিষ্যৎ রাজা বা পরবর্তী রাজা। কিং হেয়ার আফটার, তাকে বলা হয় কিং হেয়ার আফটার। এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, কিং হেয়ার আফটার। তাহলে তৃতীয় যে ডাইনি তিনি আমাদের ম্যাকবেথকে বললেন কিং হেয়ার আফটার। তাহলে তাকে 3 জন ডাইনি 3টা কথা বললো। প্রথম জন বললো থ্যান অফ গ্ল্যামিস, মুখস্থ করে নেন। দ্বিতীয় জন বললো থ্যান অফ কাউডোর, তৃতীয় জন বললো কিং হেয়ার আফটার। আমরা পুরো লাইনটা যদি বলি তাহলে এরকম, অল হেল ম্যাকবেথ, হেল টু দি, তি মানে ইউ, তোমাকে স্বাগতম, হচ্ছে যে গ্রিটিংস, উই গ্রেট ইউ, বা তোমাকে অভিনন্দন, সবাই মিলে তারা অভিনন্দন জানায়। এবং তাকে প্রথমজন বলে থ্যান অফ গ্ল্যামিস, যেটা তার বর্তমান পদবী, এরপরে বলা হয় থ্যান অফ কাউডোর এবং তারপরে বলা হয় কিং হেয়ার আফটার। তো এই 3টা কথা বলা হয় ম্যাকবেথ সম্পর্কে। মুখস্থ হয়েছে? তিনজন ডাইনি 3টা কথা বলছে, তার মধ্যে প্রথম ডাইনি যেটা বলছে সেটা তার বর্তমান পদবী, 2টা ভবিষ্যৎবাণী করা হয়েছে। এরপর তারা বাঙ্কো সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। তারা বাঙ্কোকে প্রত্যেকে এক এক করে তাকে বলা হয়, প্রথমজন বলে হেল, দ্বিতীয়জন বলে হেল, তৃতীয়জন বলে হেল, অর্থাৎ গ্রিটিং, অর্থাৎ শুভেচ্ছা বা অভিনন্দন, তাকে হচ্ছে সবাই শুভেচ্ছা জানিয়ে তারপরে প্রথমজন বলা শুরু করে লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। লিখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, এটা বলেন প্রথম জন। দ্বিতীয় জন বলেন নট সো হ্যাপি, yet much happier, এবং তৃতীয় ডাইনি তাকে বলে প্রথম লাইনের শেষে কি লিখছেন? গ্রেট
গ্রেটের সাথে ইয়ার, দাও শেল্ট গেট কিংস দো দাও বি নান। Thou shalt get kings, thou do be none। অর্থাৎ তিনটা ডাইনি তিনটা কথা বললো। কি বলছেন, এটা বানানটা কি কি মনোযোগ দেন, আমি সবগুলো বলতেছি, মনোযোগ দেন। প্রথম জন বলছে লেজার, LESSER, লেজার দেন ম্যাকবেথ এন্ড গ্রেটার, অর্থাৎ বাঙ্কর অবস্থা হবে ম্যাকবেথের থেকে কম। লেজার দেন ম্যাকবেথ, ম্যাকবেথের থেকে খারাপ বা ম্যাকবেথের থেকে কম, এন্ড গ্রেটার আবার ম্যাকবেথের থেকেও ভালো। এটা রহস্যময় কথা। দ্বিতীয় ডাইনি, দ্বিতীয় উইচেস, তিনি বলছে নট সো হ্যাপি, খুব বেশি সুখের না, ইয়েট মাচ হ্যাপিয়ার, আবার খুব বেশি সুখের, অর্থাৎ খুব বেশি সুখের না আবার অনেক বেশি সুখের, মানে এমন একটা অবস্থা, রহস্যময় কথাবার্তা। এবং তৃতীয় জন বলছে দাও, THOU, দাও মানে হচ্ছে তুমি, যেটা আর্কাইক ওয়ার্ড আমরা বলি। দাও শেল্ট মানে শেল থেকে শেল্ট, এটাও একই। তো দাও শেল্ট গেট কিংস, তুমি রাজা পাবে, হ্যাঁ তোমার বংশের রাজা হবে, কিন্তু তুমি রাজা হবে না। দাও দো বি নান, কিন্তু তুমি কোনো কিছু হবে না, মানে তুমি কোনো রাজা বা কোনো কিছু হবে না, বাট তোমার বংশে রাজা হতে পারে বা হবে। ঠিক আছে, তো দুইজন সম্পর্কে তিনজন ডাইনি দুইটা করে 6টা ভবিষ্যৎবাণী করলো। ম্যাকবেথ সম্পর্কে বলল যে ভাইয়া এটা কি অ্যাক্ট 1 এর সিন 3 তে এই কথাগুলো বলতেছে? তিনি অ্যাক্ট 1 এর সিন 3 তে এই কথাগুলো বলতেছে। ভাই আমার কাছে টেক্সট আছে, আমি পাচ্ছি না, তাই দিয়ে দাও। 90 পেজ দেখেন, পেজ নম্বর 90, লাইন নাম্বার 65 থেকে দেখেন, পেয়ে যাবেন। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আছি, যে এই একটা জায়গায় টার্নিং পয়েন্ট। ঠিক আছে, তো কি হলো যে আমাদের তিনজন ডাইনি তারা অপেক্ষা করতেছিল এমন একটা গুমট ওয়েদারে, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হবে ভাব, অন্ধকারচ্ছন্ন ভয়ঙ্কর একটা পরিবেশ। এই তিনজন অপেক্ষা করতেছিল ম্যাকবেথ এবং বাঙ্কোর জন্য। ম্যাকবেথ সম্পর্কে বললো তারা থ্যান অফ গ্ল্যামিস, থ্যান অফ কাউডোর, কিং হেয়ার আফটার। তিনটা ভবিষ্যৎবাণী করা হয়েছে, তার মধ্যে প্রথমটা তিনি বর্তমানে আছেন বা বর্তমান পদবী, দ্বিতীয়টা ভবিষ্যৎবাণী, তৃতীয়টা ভবিষ্যৎবাণী। এবং বাঙ্কো সম্পর্কে তারা তিনটা কথা বলছে, লেজার দেন ম্যাকবেথ দেন এন্ড গ্রেটার, এন্ড বলছে নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার, এন্ড দাউ শেল্ট গেট কিংস দাউ দো বি নান, তুমি রাজা হবে, তোমার বংশে হয়তো কেউ রাজা হবে কিন্তু তুমি কোনো কিছু না। তো রহস্যময় কথাবার্তা, এই রহস্যময় কথাবার্তা শোনার পরে হচ্ছে যে পরে হয় কি, সেখানে ওই যে রোজরে পাঠানো হয়েছে না খবর দেওয়ার জন্য, ম্যাকবেথের জন্য একটা সুখবর। কি খবর জন্য পাঠাইলো? থ্যান অফ কাউডোর। তো তারা খুব খুশি মনে আসে এখানে, খুশি মনে এসে ম্যাকবেথকে তারা থ্যান অফ কাউডোর এই পদবিটা সম্পর্কে জানায়, যে কিং ডানকান তার সাহসিকতায়, তার যুদ্ধে, তার জয়ে খুশি হয়ে ওই যে থ্যান অফ কাউডোর যে ছিল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং ওই জায়গার পদবিটা হচ্ছে আমাদের ওই পজিশনটা আমাদের ম্যাকবেথকে দিয়ে দিছে। এখন ঘটনা এবার শুরু। ম্যাকবেথ চিন্তা করা শুরু করলো, আরে আমাকে এখনই তিনজন ডাইনি ভবিষ্যৎবাণী করে গেল। তারা প্রথম জন যেটা বলছে সেটা আমার বর্তমান পদবী ছিল, ঠিক আছে। দ্বিতীয় জন কিন্তু বলছে থ্যান অফ কাউডোর, ভবিষ্যৎবাণী মিলে গেল। তাহলে কি সবকিছু ভবিষ্যৎ হতে যাচ্ছে, মানে ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে, তাহলে আমি কি রাজা হব? সে মানে অন্য এক চিন্তার জগতে চলে গেল। তাহলে আমি মনে হয় রাজা হব, যেহেতু সত্যি হচ্ছে তাহলে সবকিছু সত্যি হবে, যেহেতু এটা সত্যি হয়ে গেছে তাহলে তো সবকিছুই সত্যি হওয়ার কথা। সে এরকম চিন্তায় পড়ে গেল। ঠিক আছে, তো এইদিকে আমাদের বাঙ্কো কিন্তু চিন্তা ভাবনা ভিন্ন রকম। তার উপরে কিন্তু এই প্রভাব পড়তেছে না, বরং বাঙ্কো তাকে জিজ্ঞেস করতেছে যে এগুলো আসলে বিশ্বাস করতে হয় না, এগুলো আসলে বেশিরভাগ সময় খারাপ হয়, এগুলোতে ক্ষতি হয়, এগুলো তাকে বলা হয়। কিন্তু ম্যাকবেথ চিন্তা করতেছে যে আমাকে থ্যান অফ কাউডোর যেহেতু বলা হয়েছে, আমি যেহেতু তাদের এই ভবিষ্যৎবাণী সফল হয়ে গেল, তো তিনি এই চিন্তাটা করতে থাকে। এবং
এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন রকম উল্টাপাল্টা চিন্তা সে করতে থাকে যে আমি কিভাবে রাজা হব। যেহেতু তারা ভবিষ্যৎবাণী করছে তাইলে আমি তো রাজা হবই, তাহলে কিভাবে আমি রাজা হব। দেখেন আমাদের ধর্ম, হিন্দু ধর্মের কথা বলতে পারতেছে না, সরি, ইসলাম ধর্মে আমাদের এই ভবিষ্যৎ দেখা, হাত দেখা, হচ্ছে যে ভবিষ্যৎ গণনা করা, জাদু বিশ্বাস করা, এইগুলো কিন্তু টোটালি নিষিদ্ধ, তাই না? এগুলো করা যাবে না, নিষিদ্ধ না? আমরা জানি নিশ্চয়ই অনেকেই। জি ভাইয়া। এখন মনে মনে প্রশ্ন আসতেই পারে যে একটা ধর্ম এরকম একটা জায়গা আসলে নিষেধ করে রাখলো কেন? এটা যদি কেউ আগে থেকে জানতে পারে তাহলে তো ভালোই। ওই যে আমাদের একটা সিনেমা দেখছিলাম না ছোটবেলায়, ওই যে কোই মিল গেয়ার পরের ভার্সনটাকে ওই ক্রিস ক্রিস, তো ভবিষ্যৎ দেখার কম্পিউটার বানাইছে। তো ভবিষ্যৎ দেখলে ঝামেলাটা কি হয়, ভবিষ্যৎ বাণী শুনলে ঝামেলাটা কি হয়, যে মানুষ সেটা পাওয়ার জন্য বিভিন্ন রকম উল্টা পাল্টা কাজ করা শুরু করে দিতে পারে। ধরেন আমাদের এখানে তো আপনারা অনেকজন আছেন, এবং ধরেন আমাদের দীপ্ত ভাই অথবা হচ্ছে আমাদের মুক্তা আপু বা হচ্ছে জান্নাতুল মিমি আপু, এরা ওদের ভবিষ্যৎ জেনে ফেলছে যে কিছুদিন পরেই ওরা কোটি কোটি টাকার মালিক হবে, তারা হচ্ছে যে হেলিকপ্টার করে ঘুরে বেড়াবে, এই সেই। তো এরা এখন এটা যদি জেনে যায় এরা করবে কি, এরা পড়াশোনা করার দরকার আছে ভাই, এত টাকার মালিক হবো আমি, দূর পড়াশোনাই হচ্ছে যে আমার এই কয়দিন পরে বই খাতায় পড়বে, পড়াশোনা বাদ দিয়ে দিবে, এদের কোনো অ্যাক্টিভিটি থাকবে না, এরা কোনো কিছু করবে না, হচ্ছে যে একটা বিরূপ প্রভাব পড়বে। ঠিক একইভাবে ম্যাকবেথ সম্পর্কে যখন ভবিষ্যৎবাণী করা হলো আর একটা যখন বাস্তব হয়ে গেল, তখন তার চিন্তার জগৎটা সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে গেল। সে তখন ওই চিন্তায় বিভোর, যেহেতু একটা সত্যি হয়েছে তাহলে দ্বিতীয়টা কিভাবে সত্যি হবে, কিভাবে হবে ভাগ্য যেখানে নিয়ে যাবে, যেভাবে নিয়ে যাবে সেখানে যাব। অথবা সে পরে ভাবতে শুরু করে যে আমি এর জন্য যা কিছু করতে হয় তা কিছু করতে রাজি আছি, আমি রাজা হব। অর্থাৎ এরকম শয়তানের বা ডাইনির বা সুপার ন্যাচারাল কোনো কিছু, এটা কাল্পনিক একটা বিষয় বা এরকম একটা কথা থেকে সে তার চিন্তা ভাবনা মন মানসিকতা সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে, তার চিন্তাগুলো এরকম হয়ে যায়। তো সে মনে মনে বলতে থাকে, কাম হোয়াট কাম মে, টাইম এন্ড দ্য আওয়ার রানস থ্রু দ্য রাফেস্ট ডে। কি হয় হোক, যা হবে হবে, হোয়াট এভার মে হ্যাপেন লেট ইট হ্যাপেন, যা হয় হবে সেটাকে হইতে দেওয়া যাক, এটা হচ্ছে যে কোনোভাবে আমি থামতে দিব না। এবং সে চিন্তা করতে থাকে যে আমি আসলে কিভাবে রাজা হব। তো বাঙ্কো তাকে বারবার নিষেধ করে এগুলোকে নিয়ে চিন্তা না করতে বলে এবং ভুলে যাইতে বলে। তো সে বলে ঠিক আছে ভুলে গেলাম, বাট সে ভুলে যায় না, তার মনে থেকেই যায়, রাজা হওয়ার বাসনা তার মনে একদমই থেকে যায়। তো ভালো কথা, সে এবার করে কি, আমরা হচ্ছে পরের সিন অ্যাক্ট ফোর, এটা হচ্ছে 4 আমাদের এই প্যালেসের মধ্যে এই ঘটনাটা ঘটে, এখানে এই দৃশ্যটাতে দেখানো হয় সিন 4-এ, অ্যাক্ট 4 না সরি সিন 4। তো এখানে আমরা দেখব যে ডানকান, ম্যালকম, ডোনাল্ড বেন, লেনক্স থেকে অ্যাটেন্ডেন্ট এরা কথাবার্তা বলতেছে, তো এরা মোটামুটি খুব খুশি, যেহেতু এরকম একটা বিপদ থেকে সবেমাত্র তারা রক্ষা পাইলো, মুক্তি পাইলো, তো তারা খুবই খুশি। তো সেখানে আমাদের আমাদের ম্যাকবেথ আসে। তো ম্যাকবেথকে তারা সাদরে গ্রহণ করার পরে ডানকান যেহেতু বয়স্ক, একজন বয়স হয়ে গেছে, বয়স্ক রাজা, সে করে কি, তার যে বড় ছেলে ম্যালকমকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে দেয়। ম্যাকবেথের সামনে সে তার বড় ছেলে ম্যালকমকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে দেয়। এটা শোনার পরে ম্যাকবেথের মাথা ঠিক থাকবে? জি না ভাইয়া। ম্যাকবেথ মনে মনে স্বপ্ন দেখা শুরু করছে, আমি রাজা হব, তো এখন অন্যরে ঘোষণা দিয়ে দিল, সেই পদবি দিয়ে দিল, তো তার মাথা খুবই গরম। এবং এই সাথে এখানে আরো একটা বিষয় আপনাদের মনে করে দিতে চাই, আপনাদের এটা আমি আগেও বলছিলাম, আপনারা হয়তো আমার লিটারেচার ক্লাস পান নাই, যখন করাইতাম আমি তখনও বলতাম যে ওই সময় অর্থাৎ রেনেসাঁস পিরিয়ডের আগের পিরিয়ড, অ্যাংলো নরমান পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এই সময়গুলোতে একটা সিস্টেম ছিল তৎকালীন ইংল্যান্ডে। সেটা কি, যিনি রাজা থাকেন, রাজার যে বড় ছেলে, উত্তরাধিকারী সূত্রে রাজার বড় ছেলে, যদি অনেকগুলো ছেলে থাকে সেক্ষেত্রে বড় ছেলেই হচ্ছে যে রাজ্য ক্ষমতার ভার বা রাজার পদটা সে পায়, ঠিক আছে? বাকি সন্তানরা কিন্তু এই পদটা সাধারণভাবে পায় না। তো বড় যে ছেলে, বড় যে সন্তান, তাকে এই পাওয়ারটা দেওয়া হয় বা এই ক্ষমতাটা দেওয়া হয়। বাকি সন্তানরা সাধারণত ব্যবসায়িক কাজে, শিক্ষা গ্রহণ করতে বিভিন্ন দেশে চলে যায়। সাধারণত এটা আমরা ওই সময় দেখি, এবং এখানে তার ভিন্ন ঘটে নাই। এখানে আমাদের উইলিয়াম শেক্সপিয়র একই কাজ করেছেন। এই ম্যাকবেথে কিং ডানকানের বড় ছেলে ম্যালকমকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড এটা দেখানো হয়েছে বা এটা ঘোষণা করা হয়েছে।
তো ম্যালকম হচ্ছে বড় ছেলে, ঠিক আছে। তো তাকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড যখন ঘোষণা করে দেয় আমাদের ম্যাকবেথ, সে কিন্তু মনে মনে খুবই রাগান্বিত হয় এবং একই সাথে কিং ডানকান তার ছেলেকে, বড় ছেলেকে কি প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড ঘোষণা করার পর আমাদের ম্যাকবেথকে বলে যে ম্যাকবেথ, আমরা আসলে তোমার প্রাসাদ, অর্থাৎ আমাদের ম্যাকবেথের যে প্রাসাদ, এই প্রাসাদের নাম হচ্ছে ইনভারনেস, লিখে নেবেন। ম্যাকবেথের যে প্রাসাদ, ছোট প্রাসাদ, মানে ওইটার আন্ডারে যেহেতু এটা ছোট, তো এই ইনভারনেসে আমাদের কিং ডানকান এরা অতিথি হতে চায়, তার হচ্ছে যে তার প্রাসাদে তারা যেতে চায় অতিথি হয়ে, তো এটা তাকে বলা হয়। তো ম্যাকবেথ আসলে মন খারাপ, ম্যাকবেথের মনে মনে মন খারাপ, যদিও সে সেটা বাইরে শো করতেছে না। তো হচ্ছে যে সে আসলে এটা শুনে বলে যে খুব খুশি হলাম, আপনি আমার হচ্ছে আমার ইনভারনেসে যাবেন, আমার ক্যাসেলে যাবেন। তো এটা শুনে সে খুবই খুশি। তো সে এটা তার ওয়াইফকে জানাইতে চায়, যেটা আমার ওয়াইফকে জানানো উচিত। এবং ম্যাকবেথ সে মনে মনে বলতে থাকে, ম্যাকবেথ অ্যাসাইড করে, অ্যাসাইড বুঝি তো, অ্যাসাইড, এই অ্যাসাইড বুঝেন? সলিলিকিও হচ্ছে মনে মনে কথা বলা। তো মনে মনে না, আসলে সলিলিকিও যেটা, সেটা হলো স্টেজে একা একা আমাদের যে অ্যাক্টর তিনি কথা বলেন, তার কথাগুলো অডিয়েন্সরা শুনতে পায়, ঠিক আছে। মানে ওই যে স্টার জলসা জি বাংলায় যেরকমটা হয়, যে তাদের ছবিগুলো শুধু দেখানো হচ্ছে আর একটা কথা বারবার বলতে থাকতেছে, এরকম 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 করতেছে মেয়েগুলা, এরকম মুখ মোচড়ায়, চোখ বাঁকা করে, কেমন কেমন করে। তো তাদের বিভিন্ন রকম কথাগুলো আমরা শুনতে পাই, তারা বলতেছে না বাট আমরা শুনতে পাচ্ছি। তো সেটা কিন্তু সলিলিকিও না, সলিলিকি হচ্ছে যেটা স্টেজে কথা বলবে সরাসরি জোরে জোরে লাউডলি কথা বলবে, এটা হচ্ছে সলিলিকিও। কারণ অ্যাসাইড বিষয়টা তাহলে কি? অ্যাসাইড বেসিক্যালি বিষয়টা এরকম যে যেখানে অ্যাক্টর এ করে কি, আমাদের যে অডিয়েন্স থাকে, অর্থাৎ একটা নাটক পারফর্ম করা হচ্ছে স্টেজে, আগে যে নাটকগুলো লেখা হতো সেটা স্টেজে পারফর্ম করার জন্য লেখা হতো। তো স্টেজে পারফর্ম করা হচ্ছে, তো স্টেজের যারা অডিয়েন্স থাকে, তো এখানে অ্যাসাইড বলতে কথাগুলো এমনভাবে বলা হয় যেন অডিয়েন্সের সাথে কথোপকথন হচ্ছে, অর্থাৎ অডিয়েন্সের সাথে যেন কনভারসেশন হচ্ছে বা এরকম একটা ব্যাপার, অর্থাৎ অডিয়েন্সদেরকে উদ্দেশ্য করে, অডিয়েন্সদেরকে লক্ষ্য করে, অডিয়েন্সদের মনোযোগ আকর্ষণ করার জন্য অডিয়েন্সের দিকে এই কথাগুলো বলা হয়, এটা বেসিক্যালি অ্যাসাইড। আর একটা মনের ভিতরে কি চলতেছে এগুলো জোরে জোরে বলা, এটা হচ্ছে সলিলিকিও। আর একটা মনের মধ্যে কি চলতেছে মনে মনে ভাবতে থাকা, সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। তিনটা বিষয় ক্লিয়ার করে দিলাম, এরপরে যাতে ভুল না হয়। তো এখন এখানে ম্যাকবেথ বলতে থাকে, দ্য প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড, রাজা হবে ক্যাম্বারল্যান্ডের, that is the step on which I must fall down or else overleap, for in my way it lies. Stars, hide your fires, let not light see my black and deep desires. The eye wink at the hand, yet let that be which the eyes fear when it is done to see. সে বলতেছে যে ক্যাম্বারল্যান্ডের রাজা হবে, হ্যাঁ, এটা হচ্ছে যে আমি হইতে দিব না, এটার জন্য সে হচ্ছে আমার পথের বাধা, এবং এই বাধা সরানোর জন্য আমার যা কিছু করার দরকার আমি তাই করব। তারপরে সে স্টার অর্থাৎ তারাকে সম্বোধন করে বলে যে তারা, হাইড ইওর ফায়ার, তোমার আলো তুমি লুকায় ফেলো, কেননা আমি যে উল্টাপাল্টা চিন্তা করতেছি, ভুলভাল কাজ করার কথা ভাবতেছি, বা খারাপ চিন্তা করতেছি, বা হত্যা করার চিন্তা ভাবতেছি, এটা যাতে করে কেউ না জানতে পারে। এবং আমি রাজা যেমনি হোক সেমনি হোক, আমার আসলে যা কিছু করার দরকার আমি তাই করব রাজা হওয়ার জন্য। তাহলে দেখেন, তার এই চিন্তা ভাবনাটাকে ডাইভার্ট করার জন্য, নতুন একটা চিন্তা করার জন্য, রাজা হওয়ার বাসনার জন্য এখানে দায়ীকে প্রথমত থ্রি উইচেসের কথা শুনে। তো আমাদের এখানে খুব ভালো একটা শিক্ষা নিতে হবে যে যে কারো কোনো কথা শুনে আমরা আমাদের ডিসিশন, আমরা আমাদের পথ চলা বা সিদ্ধান্ত পরিবর্তন করব না, হুটহাট সিদ্ধান্ত নিব না। সবাই আমাদের ভালো নাও চাইতে পারে। আমরা নিজেদের বিবেক দ্বারা, আমাদের বুদ্ধিমত্তা দ্বারা আমরা আগে চিন্তা করে ভালো মতো একটা বিষয় অবজার্ভ করে কোনো একটা সিদ্ধান্ত নিব, এটা আমাদের এখানে এই পর্যায়ে শেখানো হচ্ছে। তো ম্যাকবেথ এই কাজ করছে, তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সে সেটা
হওয়ার জন্য তৎপর হয়ে গেছে এবং ভুলভাল চিন্তা করতেছে। ম্যাকবেথ কিন্তু আগে এরকম ছিল না। ম্যাকবেথ আগে ছিল একজন সৎ, সাহসী, বিশ্বস্ত জেনারেল, যাকে নিঃসংশয়ে, নিশ্চিন্তায়, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, এরকম একজন জেনারেল। তার মধ্যে, তার মনের মধ্যে একটা খুব বাসনা জেগে উঠেছে, সে রাজা হবে। ভালো কথা। তো এরই মধ্যে তার সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলো নিয়ে সে তার ওয়াইফকে চিঠি লিখে দেয় যে রাজা হচ্ছে আমাদের ইনভারনেসে যাবে, সেখানে তিনি অতিথি হতে চান, এবং হচ্ছে যে তার সাথে যা কিছু ঘটে গেছে এগুলো নিয়ে তার ওয়াইফকে চিঠি লিখে দেয়। ঠিক আছে। তো এখন আমাদের সিন 5, পঞ্চম দৃশ্যে আমরা ইনভারনেসে সেখানে লেডি মেথকে প্রথমবারের মতো দেখতে পাই এবং তিনি একটা চিঠি পড়তেছে। তো চিঠিতে লেখা আছে, প্রিয়তমা সুন্দরী জান কলিজা বউ আমার, নাকি এভাবে করে লিখছে। চিঠি যেহেতু লিখছে, চিঠি লিখেছে আমরা জানি না, এভাবে করে লিখছে নাকি, জান কলিজা সোনা বাবু ওগো সুন্দরী, সবকিছু বলে শেষ করছে না। পোলাবাইন শুধু হাসে, কিছু কয় না। ভাই এখানে ম্যাকবেথ চিঠি লিখছে কার কাছে? তার ওয়াইফের কাছে, তার ওয়াইফের কাছে, লেডি মেকবেথ। বউয়ের কাছে, লেডি ম্যাকবেথের কাছে। তো বউরে মানুষ এত সুন্দর সুন্দর প্রশংসা করে? করে না তো, করে? তাই বলবো এত সময় নাই তো রে ভাই। গার্লফ্রেন্ড বা লাভার হলে বিষয়টা ভিন্ন ছিল, তখন প্রশংসা করা যায়, বউরে না। তো সে চিঠি লিখেছে, তার ওয়াইফ লেডি ম্যাকবেথ চিঠি পড়া শুরু করলো। তাদের, হ্যাঁ, তাদের চিঠিটা আমরা একটু দেখি। সমস্যা না, আমরা লিটারেচার পড়তেছি, যে কেউ পাশে থাকতেই পারে। আচ্ছা, তখন লেডি ম্যাকবেথ চিঠি পড়তেছে। তার হাজবেন্ড লিখেছে, দে মিট মি ইন দ্য ডে অফ সাকসেস, সফলতার দিনে, যেদিন আমি যুদ্ধ থেকে জয় করলাম, সেদিন তারা আমার সাথে মিলিত হয়েছে বা দেখা করেছে। অ্যান্ড আই হ্যাভ লার্নড বাই দ্য পারফেক্ট রিপোর্ট দে হ্যাভ মোর ইন দ্যাম দ্যান মডার্ন নলেজ, তাদের আমাদের থেকেও অনেক জ্ঞান আছে, অর্থাৎ তারা ভবিষ্যৎবাণী করতে পারে, এটা বলা হচ্ছে। when I burnt in desire to question from further। আচ্ছা, তো এখানে তিনি বলতেছেন যে প্রথমজন আমাকে ফ্যান অফ গ্ল্যামিস বলে এবং দ্বিতীয়জন ফ্যান অফ কাউডর বলে। এবং মজার ব্যাপার হলো বা অবাক করার বিষয় হলো যে আমি সাথে সাথেই ফ্যান অফ কাউডর হয়ে যাই, এই পদবিটা আমি পাই। এবং তারা আমাকে আরও বলেছে যে আমি পরবর্তী রাজা হব। ঠিক আছে। এই ছোট্ট একটা মেসেজ দিয়ে, ছোট্ট একটা চিঠি লিখে তিনি তার ওয়াইফকে পাঠিয়ে দেন। এবং আমরা এই পঞ্চম দৃশ্যে দেখি তার ওয়াইফ লেডি ম্যাকবেথ এই চিঠিটা পড়তেছে, এবং চিঠিটা পড়তে পড়তেই লেডি ম্যাকবেথের রানী হওয়ার বাসনা জেগে ওঠে। আরে রানী হব, আমাদের রানী হতেই হবে, যে করেই হোক, যেভাবেই হোক, আমাদের রানী হতে হবে। এবং সে মনে মনে চিন্তা করে যে কিভাবে কি করা যায়, কিভাবে রানী হওয়া যায়, কিভাবে তিনি রানী হবেন, এই চিন্তা তাকে পেয়ে বসে। এবং এরই মধ্যে আমাদের ম্যাকবেথ এর মধ্যে একটা মেসেঞ্জার আসে, খবর দেয় যে আজকেই, চিঠি কিন্তু আগে পাঠিয়ে দিছে, হ্যাঁ। তো একটা মেসেঞ্জার লেডি ম্যাকবেথকে জানায় যে কিং ডানকান আজকে রাতে তাদের ইনভারনেস, অর্থাৎ এই ক্যাসেলে বা প্যালেসে হচ্ছে যে অতিথি হয়ে আসতেছে আজকে রাতেই। এবং এর কিছুক্ষণ পরেই ম্যাকবেথ চলে আসে। ম্যাকবেথ এসে জানায় যে হচ্ছে তাদের এইখানে কিং ডানকান সহ তার সহযোগী যারা, তারা এখানে আসতেছে অতিথি হয়ে। তো এরই মধ্যে এখন লেডি ম্যাকবেথ চিন্তা করা শুরু করে খুব মনোযোগ দিয়ে। একজন ওম্যান তার চিন্তা ভাবনাগুলো যখন লোপ পেয়ে যায়, তখন তার চিন্তাগুলো কিরকম হয় আমরা একটু লাইনগুলো দেখব। তো তিনি বলা শুরু করেন একা একা, হি ব্রিংস গ্রেট নিউজ, দেন র্যাভেন হিমসেলফ ইজ হর্স দ্যাট ক্রক the fatal entrance of Duncan under my battlements. Come you spirits, গুরুত্বপূর্ণ লাইন, come you spirits that tend on mortal thoughts, unsex me here and fill me from the crown to the top full of dearest cruelty, make thick my blood। তো এখানে তিনি বলতে যাচ্ছেন যে সকল খারাপ আত্মা, এই খারাপ আত্মাগুলোকে তিনি ডাকতেছেন, তার অন্তরটাকে নিষ্ঠুর করে তুলতে বলতেছেন, কেননা তিনি খুবই ভয়ঙ্কর নিষ্ঠুর কিছু পরিকল্পনা করেছেন। তো তিনি এগুলো বলতে থাকেন এবং তিনি আরো বলেন, কাম টু মাই ওমেন্স ব্রেস্ট অ্যান্ড টেক মাই মিল্ক ফর গল। অর্থাৎ তিনি
হচ্ছে যে মহিলাদের যে স্তন সেখানে তিনি আসার কথা বলতেছেন এবং তার এই দুগ্ধ এটা তিনি পয়জন বা বিষ বা বিষাক্ত করে তুলতে বলতেছেন। ইউ ইউ মার্থ রিং মিনিস্টার্স হোয়ার এভার ইউর সাইটলেস সাবস্টেন্স। আচ্ছা, তো এখানে তিনি বলতে আছেন যে এতটা বিষাক্ত বা ভয়ঙ্কর করে তুলতে বলতেছে পুরো পরিবেশ, পুরো প্রকৃতি, যাতে করে তাদের এই যে নিষ্ঠুর খারাপ চিন্তাভাবনা, তার এই খারাপ চিন্তাভাবনাগুলো অন্য ভালো কোনো কিছু দ্বারা যাতে করে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় বা প্রভাবিত না হয়। অর্থাৎ তিনি এমন খারাপ কিছু চিন্তা করতে যাচ্ছেন, জেনে শুনে তিনি ভুল একটা খারাপ একটা কাজ করতে যাচ্ছেন, কারণ তার ইন্টেনশন হচ্ছে তিনি রানী হতে চান। ঠিক আছে, তিনি রানী হতে চান। তো ম্যাকবেথ প্রবেশ করে, ম্যাকবেথরে বলা হয় গ্রেট গ্ল্যামিস অর্থি কাউডোর। লেডি ম্যাকবেথ তাকে বলে গ্রেট গ্ল্যামিস অর্থি কাউডোর। তো সে জানায় যে এরকম হচ্ছে আজকে ইয়া করবে। তখন লেডি ম্যাকবেথ তার হাজব্যান্ডকে বলে যে রাজা আজকে আসবে ভালো কথা, কিন্তু যাবে কবে? তো আমাদের ম্যাকবেথ বলে আগামীকাল সে চলে যাবে। এখন লেডি ম্যাকবেথ তার পরিকল্পনা বলে যে আমরা আসলে এই রাতটাকে কাজে লাগাবো। আমরা করব কি, আমরা হচ্ছে যে এই রাজা আসলেই কিং ডানকানকে আমরা হত্যা করব। পরিকল্পনা কার দেখবেন? পরিকল্পনা লেডি ম্যাকবেথের। লেডি ম্যাকবেথ ভেবেছে যে আজকে রাজা আসলে আজকে রাতেই তারা রাজাকে হত্যা করে ফেলবে। তো আমাদের ম্যাকবেথ লেডি ম্যাকবেথের এই কথাটা শুনে, বাট এটা তার কাছে গ্রহণযোগ্যতা পায় না বা সে এটা আসলে করতে চায় না। তার কাছে মনে হয় যে আসলে যে আমাদের কাছে আসতেছে অতিথি হয়ে, তার সাথে এরকম করাটা কোনোভাবেই ঠিক হবে না। তো তখন আমাদের ম্যাকবেথ তার ওয়াইফকে বলে উই উইল স্পিক ফার্দার, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। তো এভাবে করেই আমাদের পঞ্চম দৃশ্যটা শেষ হয়ে যায়। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি খুব কঠিন হচ্ছে? বর্ষা খাতুন ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। ফারানা আফরোজ ফিমা ভাইয়া আবার বলেন গুগল মিটে ছিলেন ওই যে বলতে বলছেন, মেলা আগেই বলছেন হয়তো না। আচ্ছা, পরে একটু দেখে নিন, নাহলে আবার প্রশ্ন করেন, আমি বলতেছি। তো এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কথা হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে যে তারা এই বিষয়টা নিয়ে আসলে সেভাবে করে সিদ্ধান্তে আসতে পারে না। কেন আসতে পারে না? কারণ আমাদের ম্যাকবেথ সে এই বিষয়টাতে রাজি হয় না। এরই মধ্যে সেখানে চলে আসে আমাদের কিং ডানকান সেখানে প্রবেশ করে। কিং ডানকানের সাথে সেখানে আরো হচ্ছে যে আমাদের ষষ্ঠ দৃশ্যে সেখানে কিং ডানকানের সাথে ম্যালকম, অর্থাৎ তার বড় ছেলে, তার ছোট ছেলে ডোনাল্ডওয়েন, বাঙ্কো, ল্যানক্স, ম্যাকডাফ, রোজ, অ্যাঙ্গুইশ এবং অ্যাটেন্ডেন্টস, এই অনেকজন মিলে রাজার ব্যাপার সেবার। ভাই একা একা আসলে মেহমান খাইতেও যায় না, তারা দলবল নিয়ে যায়। তো এই সবাই মিলে কিং ডানকান, ম্যালকম, ডোনাল্ডওয়েন, ম্যাকডাফ, বাঙ্কো সহ তার সহযোগী, তার পাহারাদার থেকে শুরু করে সবাই চলে আসে ইনভারনেসে অতিথি হয়ে। তো সবাই যখন এখানে অতিথি হয়ে আসে, লেডি ম্যাকবেথ এমন একটা ভান করে, তার মনে যে এরকম শয়তানি, এরকম একটা কুচিন্তা রাজাকে হত্যা করবে, এটা কোনোভাবেই কাউকে বুঝতে দেয় না। এবং এমনভাবে ভান করে রাজার সাথে এমনভাবে কথা বলে, বাকিদের সাথে এমনভাবে কথা বলে যে সে যেন খুবই খুশি হয়েছে তাদের এই জায়গায় আসার জন্য, এবং সেভাবেই সে কথা বলতে থাকে। তো রাজাও খুব খুশি হয় যে ম্যাকবেথ যেমন ভালো, বিশ্বস্ত, সুন্দর মনের মানুষ, লেডি ম্যাকবেথও তার থেকেও সুন্দর, হ্যাঁ, তার থেকেও খুব ভালো ব্যবহার। তো তার হসপিটালিটি, তার এই আত্মীয়তা, তার এই আন্তরিকতায় আমাদের কিং ডানকান সে কিন্তু খুবই খুশি হয়। এরপরে আমাদের লেডি ম্যাকবেথকে বলে যে সে আসলে পরিকল্পনা করেছে কিভাবে করে রাজাকে হত্যা করবে। সে পরিকল্পনা করেছে কিভাবে করে রাজাকে হত্যা করবে। তো এখন সে সেটা আবার তার হাজব্যান্ডকে বলে, খুব মনোযোগ দিবেন, আমরা আজকে বেশি আর নিব না, আমরা একটু পরে শেষ করে দেব, আমরা শুধু এতটুকু বুঝে নেই। তো লেডি ম্যাকবেথকে বলতেছে যে সে কিং ডানকানকে কিভাবে হত্যা করবে, কিভাবে হচ্ছে যে তার পাহারাদারকে
দের প্রচুর ড্রিঙ্ক করাবে, প্রচুর মদ পান করাবে। প্রচুর মদ পান করলে তার রুমের যে পাহারাদার যারা আছে তারা ঘুমায় পড়বে, এবং এই সুযোগে আমাদের ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করবে এবং সকল দোষ চাপাই দিবে ওই পাহারাদারদের উপর, এবং তাদের যে তলোয়ার আছে ওই তলোয়ারই ব্যবহার করা হবে। এরকম একটা পরিকল্পনা করেছে লেডি ম্যাকবেথ, নট ম্যাকবেথ কিন্তু না, পরিকল্পনা করেছে লেডি ম্যাকবেথ। এখন এই কথাটা লেডি ম্যাকবেথকে জানায় যে আমরা এভাবে করে রাজাকে হত্যা করব এবং তারপরে আমরা হয়ে যাব রাজা আর রানী। তো ম্যাকবেথ বিষয়টা মেনে নেয় না এবং ম্যাকবেথ এটাতে রাজি হয় না। তো ম্যাকবেথ বলে, উই উইল প্রসিড নো ফার্দার ইন দিস বিজনেস, আমরা এটা নিয়ে আর কোনো পরিকল্পনা করব না, আমরা রাজাকে এরকম করে হত্যা করতে পারি না। হি হ্যাভ অনার্ড মি অফ লেট অ্যান্ড আই হ্যাভ বট golden opinions from all sort of people which would be owned now in their newest glows not cast aside so soon. তো তিনি আমাকে সম্মানিত করেছেন, তিনি আমাকে সম্মান দিয়েছেন, তার জন্য আমি আরো বড় পদও পেয়েছি, পদমর্যাদা পেয়েছি, মানুষজনের ভালোবাসা পেয়েছি। তো তিনি আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন, তার সাথে আমি এই বিশ্বাসঘাতকতা করতে পারি না। ম্যাকবেথের সহসাপটা কথা, তিনি এই হত্যা কার্য সম্পাদন করতে চান না। এখন লেডি ম্যাকবেথের চক্রান্ত শুরু। লেডি ম্যাকবেথ বলা শুরু করছে, ওয়াজ দ্য হোপ ড্রাঙ্ক হোয়ার ইন ইউর ড্রেস ইউর সেলফ হ্যাথ ইট স্লিপ সিন্স। এতক্ষণ তাইলে কি আমরা মাতলামি করছিলাম, মদ খেয়ে ভুলভাল স্বপ্ন দেখছিলাম? এতক্ষণ কি তাহলে হচ্ছে যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছিলাম? এরকম কথাবার্তা বলা শুরু করে এবং সে আরো বলা শুরু করে, তাইলে কি অবস্থাটা এরকম? তোমার অবস্থা কি তাহলে এরকম যে তোমাকে শুধু আমি সাহসী পুরুষ মনে করতাম, তুমি আসলে মুখেই পুরুষ, মনে মনে তুমি একজন কাপুরুষ, তোমার কোনো সাহসী নাই, তুমি কি এতটাই নীচ, এরকম কাপুরুষ নিয়ে কথা বলে। তবে তাকে বলা হয় যে দেন যদি তুমি, তারপরে আবার বলে যে যদি তুমি তাকে হত্যা করতে পারো, এই কাজটা করতে পারো, তাহলেই তুমি মানুষ। when you just do it then you are a man, তখনই তুমি হবে একজন সুপুরুষ, না হলে তুমি একজন কাপুরুষ। ভাই, ছেলে মানুষটা আপনি আর যে গালি দেন সবকিছু হয়তো সহ্য করা যেতে পারে, বাট কাপুরুষ বলে একজন ছেলে মানুষ বা একজন ওয়াইফ তার হাজবেন্ডকে যদি গালি দেয়, এটা সহ্য করার মতো না, এটা গায়ে লাগার মতো একটা কথা। তো ম্যাকবেথ যে সাহসী একজন যোদ্ধা, এতগুলো মানুষের সাথে যুদ্ধ করে জয়লাভ করলো, তার পৌরুষত্ব নিয়ে যখন কথাবার্তা বলা হয়, অর্থাৎ তার সাহসিকতা নিয়ে যখন কথাবার্তা বলা হয়, লেডি ম্যাকবেথ যখন এই কথা বলে, তখন ম্যাকবেথের গায়ে লাগে। তখন ম্যাকবেথ বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, তুমি যা বলবে তাই হবে, এবং আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বাট ইস্কিউ ইউর করেজ ইজ টেকিং প্লেস অ্যান্ড উইল নট ফেল। লেডি ম্যাকবেথ বলতেছে, এবং আমরা আসলে ব্যর্থ হব না, আমরা সফল হব। এবং পরিকল্পনাটা আবারও তারা ঠিক মতো করে নেয় যে যখনই সে ঘুমাবে তখনই সে সেভাবে করে, তারা সেভাবে কাজ করবে। এবং ফাইনালি ম্যাকবেথ বলে আমাদের অ্যাক্ট 1-এর লাস্ট সিনে যে আই এম স্যাটেলড অ্যান্ড বেন্ড আপ ইচ কর্পোরাল এজেন্ট টু দিস ট্রিবল ফিট away and mock the times with fairest show, false face must hide what the false heart doth know. অর্থাৎ আমি আমার মনকে শক্ত করে নিয়েছি, আমি পরিকল্পনা করে ফেলেছি, মনকে স্থির করে ফেলেছি যে আমি এখন কি করব, এবং আমরা যে প্রতারণা করতে আছি, এই জন্য আমাদের মনকে আরো শক্ত করতে হবে। এবং আমাদের মনে যে এরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র আছে, আমাদের মুখে বা আমাদেরকে দেখে যাতে করে এটা বোঝা না যায়। ঠিক আছে, দুজনেই তাহলে এই সিদ্ধান্তে উপনীত হলো যে তারা রাজাকে হত্যা করবে। এবং ম্যাকবেথের এই সিদ্ধান্তে আসার জন্য অবদান কার, দায়ী কে বলেন এখন? প্রথমত আমরা যদি চিন্তা করি, থ্রি উইচেসের দ্বারা ম্যাকবেথের মনে বাসনা জেগেছিল সে রাজা হবে। খুব ভালোভাবে বুঝিয়েন, আমরা যতটুকু বললাম এটুকু একটু ক্লিয়ার করে নেই, একটু ডিটেল অ্যানালাইসিস করি। তো আমাদের ম্যাকবেথের মনে বাসনা হইল যে সে রাজা হবে, এবং যখন আমাদের কিং ডানকান তার ছেলে ম্যালকমকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড ঘোষণা করেন, তখনও কিন্তু সে অনেক বেশি রেগে যায় এবং ভুলভাল চিন্তা ভাবনা করে। বাট যখন তার ওয়াইফ এই বিষয়টা জানতে পারে, তখন ম্যাকবেথের থেকেও তার মনোবাসনা বেশি হয়, তার লোভ বেশি পায়, তার ধনী হওয়ার, তার রানী হওয়ার বেশি শখ জেগে ওঠে। পরবর্তীতে যখন তাদের এখানে কিং ডানকান অতিথি হিসেবে আসে, তখন ম্যাকবেথ তার মন পাল্টায়,
বা লেডি ম্যাকবেথ যখন রাজাকে হত্যা করার কথা বলে, প্রথমবারও সে এটাতে রাজি হয় নাই, সে বলছে এটা পরে এটা নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয়বার তার চক্রান্তের কথা যখন বলে, পরিকল্পনার কথা যখন বলে যে রাজাকে আমরা এভাবে হত্যা করব, তখনও কিন্তু আমাদের ম্যাকবেথ এটাতে রাজি হয় না। বরং তিনি বলেন যে তিনি আমাকে সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, মানুষের ভালোবাসা আমি পাচ্ছি, তো তার সাথে এই বিশ্বাসঘাতকতা করতে পারে না, তিনি আমার অতিথি, এটা কখনোই সম্ভব না। কিন্তু লেডি ম্যাকবেথ তার সিদ্ধান্তে অটল। লেডি ম্যাকবেথ তখন তাকে প্রভাবিত করে এবং একজন মেয়ে মানুষ একজন ছেলে মানুষকে কিভাবে ডাইভার্ট করতে পারে, এবং তারও আগে যদি একটু চিন্তা করি, আমাদের লেডি ম্যাকবেথ সে এরকম দুষ্ট আত্মাদের ডাকতেছেন, তিনি বলতেছেন আমাকে গ্রাস করো, আমাকে আনসেক্স করো, আমার হচ্ছে যে ব্রেস্ট থেকে শুরু করে মিল্ক সবকিছু হচ্ছে যে পয়জন দ্বারা ভরাই ফেলো, অর্থাৎ তাকে নিজেকে বিষাক্ত করে তুলতে বলতেছে। অর্থাৎ সে খারাপ সবকিছু যাতে চিন্তা করতে পারে, সে যাতে খারাপ হয়ে যায়, সে যাতে তাকে যাতে ভালো কোনো কিছু স্পর্শ না করে, হ্যাঁ, এরকম একটা মনোভাব লেডি ম্যাকবেথের। সে নিজে নিজে এগুলো চিন্তা করতেছে এবং খারাপ হতে চাচ্ছে এবং এরকম ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিচ্ছে। এবং যখন ম্যাকবেথ অর্থাৎ তার হাজবেন্ড এটা করতে চাচ্ছে না, ভুল একটা সিদ্ধান্ত বা ভুল একটা কাজ, অবৈধ একটা কাজ করতে চাচ্ছে না, তখন তার বউয়ের প্ররোচনায়, বউয়ের প্রভাবে তাকে এই কাজটা করতে হচ্ছে এবং ফাইনালি সে রাজি হয়। তাহলে আমরা এ পর্যন্ত যতটুকু শিখলাম, কিং ডানকান সে হচ্ছে অতিথি হিসেবে এই ইনভারনেসে আসলো এবং এখানে আমাদের লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ খুবই ভয়ঙ্কর একটা চক্রান্ত করতেছে কিং ডানকানকে হত্যা করা। এই পর্যন্ত সবাই বুঝলাম কিনা একটু জানাবো। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? নাই। আচ্ছা, এখন একটু মন থেকে কোথায় গেল এখন? কে কে কোথায় গেল? তিনটা ডাইনি এখন ওরা কোথায় গেল? আচ্ছা, ওই 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 তিনটা ডাইনি ওই তিনটা করে 6টা, অর্থাৎ ম্যাকবেথকে 3টা কথা বলছে, বাঙ্কোকে 3টা কথা বলছে। এই কথাগুলো বলার সাথে সাথে এরা উধাও হয়ে যায়, এরা অদৃশ্য হয়ে যায়, এরা আর ওখানে থাকে না, এরা হারায় যায়। ঠিক আছে, এরা অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, তো আমরা প্রথম থেকে যদি একটু সামারাইজ করি। আচ্ছা, সামারাইজ করার আগে আমি একটু আপনাদের কাছে শুনতে চাই, আমরা যে আলোচনা করতেছি, যেভাবে ডিটেইলে যাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে? একটু মন থেকে সহজভাবে সুন্দরভাবে বলেন তো। খুবই ভালো হচ্ছে, একদম সব মনে থাকছে। বাকিরা আমি একটু শুনতে চাই। হ্যাঁ ভাইয়া, খুব সুন্দর। আমি একটু সবার থেকে শুনতে চাই। হ্যাঁ ভাইয়া, সুন্দর হচ্ছে ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো, এক কথায় আমরা বুঝে যাচ্ছি সব। ভাইয়া শেষে কি হত্যা করতে পেরেছিল? না, আমরা তো সেটা গল্পে জানবো। আমরা কেবলই আসছি অ্যাক্ট 1 শেষ করলাম, অ্যাক্ট 1-এর সবগুলো দৃশ্য শেষ করলাম, সেটা আমরা হচ্ছে যে যাব দেখবো অনেক। এখানে আসলে বললাম তো, এটা জীবনের সাথে এত বেশি রিলেভেন্ট, এতভাবে মিলে যায়। দেখেন, আমরা একটু রিভিশন করে নেই প্রথম থেকে, আমরা যা কিছু শিখলাম তাহলে আমাদের মনে থাকবে বেশি। সর্বপ্রথম আমরা দেখলাম আমাদের আমাদের উইলিয়াম শেক্সপিয়র, তিনি হচ্ছেন একজন গ্রেট বড়োয়ার। তিনি তার এই গল্পটা তিনি হচ্ছে যে নিয়েছেন আমাদের রাফায়েল কার কাছে বলেন, এই যে কথা কয় না, রাফায়েল হোলিনশেটসের ক্রনিকেল অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড এই বই থেকে নিয়েছেন এবং তিনি এখানকার চরিত্রগুলো মডিফাই করেছেন। কোনটা কিরকম ছিল আমি বলেছি, এবং চরিত্রগুলোকে তিনি কিভাবে মডিফাই করেছেন আমরা জেনেছি। এরপরে আমরা জানলাম যে এখানে তিনি আরো অ্যাড করেছেন আমাদের থ্রি উইচেস কেন অ্যাড করেছেন, আমাদের রাজা তখনকার তৎকালীন রাজা জেমস দ্য ফার্স্টের কি সম্পর্ক আমরা জেনেছি, এবং সেই হিসেবে রাজাকে খুশি করার জন্য তিনি চরিত্র এবং সেই সাথে এখানে থ্রি উইচেস অ্যাড করেছেন, চরিত্রগুলো বদলিয়েছেন। এরপর আমরা ক্যারেক্টারে চলে গেলাম। ক্যারেক্টারে আমরা এখানে জানলাম আমাদের কিং ডানকান সম্পর্কে, আমরা তারপরে আরো জানলাম হচ্ছে ম্যাকবেথ সম্পর্কে, বাঙ্কো সম্পর্কে, লেডি ম্যাকবেথ সম্পর্কে, বাঙ্কোর ছেলে ফ্লিয়েন্স সম্পর্কে জেনেছি, এবং ম্যাকবেথের পরবর্তীতে যে সহযোদ্ধা হিসেবে কাজ করে স্যাটন, তার সম্পর্কে জেনেছি। কিং ডানকানের 2জন ছেলে ম্যালকম, ডোনাল্ডবেন। ম্যালকম সে হচ্ছে বড়, তাকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড ঘোষণা করা হয়, আমরা সে পর্যন্ত গল্পটাতে জেনেছি, এবং পরবর্তীতে তিনি ইংল্যান্ডে পালায় যান, সেটা আমরা একটু আগামী দিনে দেখব। আর ছোট ছেলের নাম হচ্ছে ডোনাল্ডবেন। সেই সাথে আমরা এখানে আরো কিছু ক্যারেক্টার দেখেছি, ম্যাকডাফ, রোজ, লেনক্স, ম্যানথে এবং অ্যাঙ্গিউস, ক্যাথনেস।
এটা। দেন আমরা গল্পটাতে চলে গেলাম, আমরা গল্পের শুরুতেই দেখলাম ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। তিনজন উইচেস, তিনজন ডাইনি, যারা একজন ভবিষ্যৎ বলে, একজন ভবিষ্যৎ পরিমাপ করে, একজন ভবিষ্যৎ বাস্তবায়ন করে। এই তিনজন ম্যাকবেথের জন্য অপেক্ষা করতেছে। তো তারা একসাথে বলে ওঠে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। তো রহস্যময় একটা কথাবার্তা। এরপর আমরা দেখি কিং ডানকান, তার সন্তান এবং তার সহযোগী অ্যাটেন্ডেন্ট সবাইকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছে, কারণ তার রাজ্যের মধ্যে একজন ম্যাকডোনাল্ড তিনি বিদ্রোহ করেছেন এবং এই বিদ্রোহের সাথে সাথে আর অনেকজন যোগ দিছে। এই বিদ্রোহের সাথে এই সুযোগে আবার নরওয়ের কিং তারাও হচ্ছে যে এদেরকে অ্যাটাক করছে এবং একই সাথে থ্যান অফ কাউডোর যে ছিল এও হচ্ছে নরওয়ের রাজার সাথে হাত মিলাইছে। তো খুব বড়সড় একটা ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থা থেকে আমাদের কিং ডানকানের যে প্যালেস, কিং ডানকানের যে রাজ্য, এটাকে রক্ষা করে আমাদের ম্যাকবেথ এবং হচ্ছে বাঙ্কো। তো এতে করে তাদের চিন্তা থেকে মুক্তি পায়। ম্যাকবেথ আমাদের এই ম্যাকডোনাল্ডকে হত্যা করে এবং পরবর্তীতে আমাদের হচ্ছে কিং ডানকান ওই থ্যান অফ কাউডোরকে মৃত্যুদণ্ড ঘোষণা করে এবং এই থ্যান অফ কাউডোর এই পদবিটা ম্যাকবেথকে দিয়ে দেয়। এই পদবিটা ম্যাকবেথকে দিয়ে দেয় সম্মানসূচকভাবে, উপহার হিসেবে, খুশি হয়ে। তো এই খবরটা নিয়ে সেখানে যায় রোজ। এরই মধ্যে সেখানে ওই যে ফিরে আসতেছিল আমাদের ম্যাকবেথ এবং বাঙ্কো, ওই ফাঁকা মাঠের মধ্যে বজ্রপাত হচ্ছে, ঘুমুট একটা ওয়েদার। সেখানে দেখা হয় থ্রি উইচেসের সাথে। থ্রি উইচেসের মধ্যে প্রথমজন সে হচ্ছে ম্যাকবেথকে হচ্ছে গ্রিটিং জানায়, শুভেচ্ছা জানায় এবং বলে থ্যান অফ গ্ল্যামিস। দ্বিতীয়জন বলে থ্যান অফ কাউডোর এবং তৃতীয়জন বলে কিং হেয়ার আফটার। এবং পরবর্তীতে এই তিনজন বাঙ্কো সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। প্রথমজন বলে ওঠে লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। দ্বিতীয়জন বলেন নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার। এবং তৃতীয়জন বলেন যে সে রাজা হবে না, বরং তার বংশের কেউ রাজা হবে। এই তিনটা ভবিষ্যৎবাণী বলে তারা সেখান থেকে হারায় যায় বা অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে সেখানে রোজ আসে, রোজের সাথে অ্যাটেন্ডেন্ট মেসেঞ্জার এরা এসে তারা ম্যাকবেথকে হচ্ছে থ্যান অফ কাউডোর এই পদবি যে দেওয়া হয়েছে এটা তারা জানায়। তো তারা খুব খুশি হয় এবং ম্যাকবেথ এবং বাঙ্কো তারা কিং ডানকানের প্রাসাদে আসে। কিং ডানকানের প্রাসাদে আসার পর ডানকান খুব খুশি আনন্দের সাথে তাদেরকে সাদরে গ্রহণ করে এবং গ্রহণ করার পরে কিছু পরে গল্প করতে করতে কিং ডানকান তার বড় ছেলে ম্যালকমকে প্রিন্স অফ ক্যাম্বারল্যান্ড হিসেবে ঘোষণা করে দেয়। এটা শুনে আমাদের ম্যাকবেথ খুব রেগে যায়, তার মন খারাপ হয় এবং সে ভাবতে থাকে যা হয় হবে, যেমনি হোক সেমনি হোক, আমি রাজা হব। এতে করে যদি কোনো উল্টাপাল্টাও করতে হয়, কোনো হত্যাও করতে হয়, আমি সেরকম কিছু করতেও রাজি আছি। পরবর্তীতে কিং ডানকান বলে যে সে ইনভারনেস অর্থাৎ ম্যাকবেথের যে প্রাসাদ সে যেখানে থাকে সেখানে অতিথি হতে চায় খুশিতে, যেহেতু সে তাকে এত বড় বিপদ থেকে বাঁচাইছে। তো ম্যাকবেথ এর মধ্যে চিঠি লিখে তার বউকে জানায় যে তার সাথে এরকম ঘটনা ঘটছে, সে ভবিষ্যৎবাণী করা হয়েছে, একটা সত্যি হয়েছে আর একটা হলো কিং হেয়ার আফটার বা পরবর্তী রাজা সে হবে। তো এটা শুনে লেডি ম্যাকবেথ সে আসলে তার মধ্যে অন্য একটা চিন্তা ভাবনা জেগে ওঠে, লোভ জেগে ওঠে। তো সে বিভিন্ন রকম পরিকল্পনা করতে থাকে। এর মধ্যে ম্যাকবেথ ফিরে আসে, ম্যাকবেথকে সে তার রাজাকে হত্যা করার ব্যাপারে বলে, কিন্তু ম্যাকবেথ রাজি হয় না। এবং হচ্ছে যে এর মধ্যে হচ্ছে অতিথি হিসেবে আমাদের কিং ডানকান সাথে হচ্ছে তার ছেলে ম্যালকম, তার ছোট ছেলে ডোনাল্ড বেন, হচ্ছে বাঙ্কো, ম্যাকডাফ, লেনক্স সহ অ্যাটেন্ডেন্ট সহ অনেকজন মিলে তাদের এখানে অতিথি হিসেবে আসে। তো এই অতিথিদের খুব সাদরে গ্রহণ করে লেডি ম্যাকবেথ উষ্ণ অভ্যর্থনা জানায়, খুবই ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে তাদেরকে গ্রহণ করে, যদিও তার মনে মনে অন্য কথা চলতেছিল। তো হচ্ছে এরই মধ্যে সে ম্যাকবেথকে আবারও বলে যে এরকম করে আমরা হত্যা করব, পরিকল্পনাগুলো বলে। তো ম্যাকবেথ এটাতে কোনোভাবেই রাজি হয় না, বরং সে বলে যে তিনি আমাকে সম্মান দিয়েছেন, আমাকে পজিশন দিয়েছেন, জনপ্রিয়তা দিয়েছেন, আমি তার সাথে এটা করতে পারি না, তিনি আমার অতিথি, সম্মানীয় ব্যক্তি। তখন লেডি ম্যাকবেথ তার চক্রান্ত খাটায়। মেয়ে মানুষের ষড়যন্ত্র খুবই বড় ষড়যন্ত্র। মেয়ে মানুষ হিসেবে এখানে একটা ছেলে মানুষের জীবনে প্রভাব খাটাতে পারে একজন মা, একজন বোন, একজন বউ। হ্যাঁ, এরা সবাই একটা ছেলে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব খাটাতে পারে। আমাদের একটা কবিতা আমরা জানি যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো এখানে একটা ছেলে মানুষের মেয়ে মানুষরা সবকিছু ডিরেক্ট না করলেও তাদের ফ্যামিলিতে বড় অবদান। আমার একটা ছেলে মানুষকে বেসিক্যালি ভালো বা খারাপ যে কোনো দিকে ডাইভার্ট করতে আমরা এরকম শুনে থাকি যে একটা ছেলে মানুষকে একটা মানুষ ভালো বা খারাপ করতে পারে। তো এইভাবে করে এভাবে ব্ল্যাকমেইল করে, আবেগ দ্বারা, অনুভূতি দ্বারা, ভালোবাসা দ্বারা, এরকম উল্টাপাল্টা চক্রান্ত দ্বারা এমনভাবে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে
একটা ছেলে মানুষের পক্ষে এটা ধরা মুশকিল এবং তারা প্রভাবিত হয়ে যায়। একটা ছেলে মানুষ ঘুষ খাচ্ছে কখন, তার ওয়াইফের অনেক বেশি যখন চাহিদা বা ডিমান্ড। একটা ছেলে মানুষ অবৈধ পথে যাচ্ছে, তার ওয়াইফ যদি তাকে এটাতে বা তার মা যদি তাকে এটাকে হচ্ছে নিষেধ করে হচ্ছে এই অবৈধ অর্থ খেতে না চায়, তার যদি চাহিদা কম থাকে, দেখবেন যে সে অটোমেটিক্যালি ওই রাস্তায় যাবে না, যাইতে চাইবে না, ঠিক রাস্তায় ফিরে আসবে। তো এর জন্য একজন মেয়ে অর্থাৎ এখানে মা হতে পারে, বউ হতে পারে, বোন হতে পারে, এদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এখন আপু যারা আছেন, এটা বাস্তব কথা, এটা মেনে নিতে হবে এবং এটা খুবই চরম একটা বাস্তব কথা যে এরা চাইলে খুব ভালোভাবে ভালো পথে একজন ছেলে মানুষকে নিয়ে যেতে পারে। আবার এরা চাইলে, এদের সৃষ্টিকর্তা মেয়ে মানুষের এই ক্ষমতা দিয়ে দিছে যে তারা চাইলে একজন ছেলে মানুষকে এরকম খারাপ পথেও নিয়ে যেতে পারবে। সৃষ্টিকর্তা এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন। তো লেডি ম্যাকবেথকে এরকম যেই কথাগুলো বললে ম্যাকবেথ সহ্য করতে পারবে না, অ্যাজ আ ওয়াইফ সেটা ভালো করেই জানে যে ম্যাকবেথরে কি বললে সে সহ্য করতে পারবে না। তো ম্যাকবেথরে সে এরকম কথাগুলোই বলে, এমনভাবে খটা দিয়ে বাঁকা করে কথাগুলো বলে যে ম্যাকবেথ তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তার ওয়াইফের কথাই সে মেনে নেয় এবং তার মনের মধ্যেও এই রাজা হওয়ার সুপ্ত বাসনা আবারও জেগে ওঠে এবং তারা দুজনেই এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা কিং ডানকানকে হত্যা করবে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা এখানে থামবো। আমাদের আসলে আজকে আলোচনা শুরু করতে একটু দেরি হয়েছে। আমাদের শুরুতে আমাদের রিপন ভাইয়া বেশ কিছু কথা বলতেছিল। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ওই যে তিনজন যে ডাইনি ছিল, ওরা কি অ্যাক্ট ওয়ানেই শুধু আছে নাকি এর পরবর্তীতে যে অ্যাক্ট গুলা থাকবে এদের আলোচনা ওখানেও? তাদেরকে আমরা আরো দেখতে পাবো। আমাদের ম্যাকবেথ তাদেরকে আবার ডেকে নিয়ে আসবে, সমস্যায় পড়বে যখন ডেকে নিয়ে আসবে, তাদেরকে আমরা আবারও পাবো। জি ভাইয়া, ঠিক আছে। আর কারো প্রশ্ন? আচ্ছা, তো আমরা অনেক কিছু বললাম, অনেক আলোচনা হলো। আমরা তাহলে শেষ করবো। আপনারা কি একটু নোটটার দিকে দেখতে চান, নোটটা তাকাইতে চান যে কিভাবে সাজানো? জি ভাই, একটু দেখালে ভালো হয়। ওকে, আমরা একটা ছোট্ট করে দেখে নিই। স্মল লুক। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের এই নোটের মধ্যে যে সকল তথ্যগুলো বইয়ের মধ্যে অর্থাৎ যেভাবে করে পাবেন, আপনারা যদি একটু দেখেন তাহলে সহজ হবে। প্রথমত আমরা কি দেখতেছি যে এখানে উইলিয়াম শেক্সপিয়র